ফেস করে স্যার। আমি কারেন্টের স্যার লব্ধিটা পেয়ে স্যার বলে স্যার কারেন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল বের করে স্যার ওটাকে স্টার্ট করি স্যার। ওই সময় আমার স্যার সাইন পাই কেন স্যার, ওই জিনিসটা একটু বুঝলাম না স্যার। ও আচ্ছা, ভালো প্রশ্ন করছো। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা তো হচ্ছে মানে টর্ক কস ফাই হওয়ার কথা। স্টার্টিং স্টার্টিং ওয়াইন্ডিং এবং মেইন ওয়াইন্ডিং, এই দুইটা কারেন্টের অ্যাঙ্গেলের উপর নির্ভর করতেছে, অ্যাঙ্গেলের সাইনের উপর নির্ভর করতেছে, এটা একটা বিষয়। জি স্যার। আর আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে টর্কের কথা বলছি, পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে, সেটা হচ্ছে রোটরের কারেন্টের এবং রোটরের ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনের উপর নির্ভর করতেছে। দুইটা কিন্তু ভিন্ন। দেখো, একটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন, হ্যাঁ, জি স্যার। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন, রোটরের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনের উপর নির্ভর করতেছে পাওয়ার ফ্যাক্টর, সেটা বলছি। আর আরেকটা বললাম যেটা, সেটা হচ্ছে যে স্টার্টিং ওয়াইন্ডিং এবং মেইন ওয়াইন্ডিং, এই দুটো ওয়াইন্ডিং এ কারেন্টের অ্যাঙ্গেলের সাইনের উপর নির্ভর করে, অর্থাৎ সাইন আলফা উপর নির্ভর করতেছে। এখন এটা মানে একটা হচ্ছে কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ভোল্টেজ কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। যখন ভোল্টেজ কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল যখন তখন সেটা কোসাইন নিচ্ছি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর বলতেছি। আর যখন কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তখন হচ্ছে আমরা সাইন অ্যাঙ্গেলটা নিচ্ছি, অর্থাৎ সাইন অ্যাঙ্গেলের উপর নির্ভর করতেছে। এখন এই যে টর্ক, হ্যাঁ বুঝি নাই। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন এই যে টর্ক আমরা যখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এক্সপ্লেন করছি, যেমন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তো আমরা তো বলতেছি না যে এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হতো তাহলে সেক্ষেত্রে আমরা কোসাইন বলতাম, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর বলতাম। কিন্তু আমরা এখানে বলতেছি মেইন ওয়াইন্ডিং, যেটা এক্সট্রা ওয়াইন্ডিং যেটা ইউজ করতেছি, সেই মেইন ওয়াইন্ডিং এবং আরেকটা যেটা আছে যেটা স্টার্টিং ওয়াইন্ডিং, এই দুইটা ওয়াইন্ডিং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইনের উপর নির্ভর করতেছে। এখানে দুইটা ওয়াইন্ডিং, যেটা শুধুমাত্র সেটা স্টার্টিং এর জন্য আমরা ইউজ করতেছি স্টার্টিং ওয়াইন্ডিংটা, বুঝতে পারছো? এবং স্যার এটি হবে স্যার আমার স্যার দুইটা ওয়াইন্ডিং এ স্যার কারেন্টের সাইন আলফা মানটা বাড়লে স্যার আবার কিন্তু আমার লব্ধির কারেন্ট আর আমার ভোল্টেজের স্যার অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, আলটিমেটলি স্যার কস্টটাই কমে যাচ্ছে এরকম। না 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 না, ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল এটা একটা ফ্যাক্টর, আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল সেটা আরেকটা ফ্যাক্টর, দুটো তো একই না, তাই না? জি স্যার একই না। ঠিক কিনা? যেমন মনে করো তুমি যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে চিন্তা করো, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল সেটা তো হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং এর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, আবার হচ্ছে এই মেইন ওয়াইন্ডিং এর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এখানে তোমার দুইটা অ্যাঙ্গেল কনসিডার করতে হবে, বাট আমরা এখানে শুধুমাত্র দুইটা ওয়াইন্ডিং এ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কনসিডার করতেছি, সেজন্য আমরা সাইন অ্যাঙ্গেলটা কনসিডার করতেছি। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। জি স্যার। তার সাথে ওই সময় আমরা টর্কের জন্য কস হিসাব করছিলাম, তার এখানে স্যার সাইন হিসাব করতেছি দুইটা স্যার। মানে কস এবং সাইন দুইটা কিন্তু মানে কখন আমরা পাওয়ার ফ্যাক্টর সবসময় বলতে যাবেন কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলে কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলি, কখনো কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলে কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলি না। আর স্যার কজ আর সাইনের স্যার পুরো উল্টো স্যার, কজে সর্বোচ্চ মান আর সাইনের সর্বনিম্ন মান স্যার পুরো একটা এন্টি ক্লকওয়াইজ এর মত, এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, মানে কস থিটার ক্ষেত্রে হচ্ছে যে অ্যাঙ্গেলের মান যত বাড়বে পাওয়ার ফ্যাক্টর মান তত কমবে, আর সাইন থিটার ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেলের মান যত বাড়বে পাওয়ার ফ্যাক্টর সাইন থিটার মান তত বাড়বে স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে আমরা বলছি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেটাই হোক না কেন, মোটরটা স্টার্টিং এর সময় হাই কারেন্ট ড্র করে, সেটা আমরা বলছিলাম, তাই না? তো মোটর যে স্টার্টিং এর সময় হাই কারেন্ট ড্র করে, তো এই হাই কারেন্ট ড্র করার কারণে লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি হবে না, কারণ কারেন্টটা আসতেছে কোথা থেকে? ট্রান্সফরমার থেকেই তো আমার বাসা পর্যন্ত আসতেছে একটা লাইন দিয়ে। তো ওই লাইন দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্টের মান যদি বেশি হয়, তাহলে লাইনের মধ্যে তো একটা ইম্পিডেন্স থাকে, তাই না? তো লাইনের ইম্পিডেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি হবে না, ভি ইকুয়াল টু আই ইনটু জেড। তাহলে ইম্পিডেন্সে একটা ইম্পিডেন্স যেহেতু থাকে, লাইন ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে। কারেন্ট যদি বাড়ে ভোল্টেজ ড্রপ বাড়বে, কারেন্ট যদি কম হয় ভোল্টেজ ড্রপ কম হবে। তাহলে একটা মোটর যখন স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার সময় খুব অল্প সময়ের জন্য, খেয়াল করো, মোটর যখন স্টার্ট হয় খুব অল্প সময়ের জন্য সে হাই কারেন্ট ড্র করে, যখন এই স্পিড আপ হয়ে যায় মোটামুটি তখন আবার নর্মাল কারেন্ট সে ড্র করে যতটুকু কারেন্ট ড্র করার কথা। তাহলে এই যে স্টার্টিং অবস্থায় অল্প সময়ের জন্য হাই কারেন্ট ড্র করতেছে, এই হাই কারেন্টের জন্য ভোল্টেজ ড্রপটা যেটা হবে সেটা কি খুব বেশি ভোল্টেজ ড্রপ হবে নাকি খুব বেশি হবে না, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো ইম্পিডেন্সের মান, লাইনের যে ইম্পিডেন্স থাকে সেই ইম্পিডেন্সের মানটা সাধারণত বেশি হয় না, অল্প ইম্পিডেন্স হয়,
তাহলে কারেন্টের ভ্যালু পরিবর্তন হলেও ভোল্টেজের পরিবর্তনটা খুব বেশি হয় না। আর না হলে তো সারাক্ষণ আমরা দেখতে পাতাম আমাদের ভোল্টেজ খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে, কারণ যেহেতু লোড চেঞ্জ হচ্ছে, কিন্তু ইম্পিডেন্স যেহেতু কম থাকে সেজন্য ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা কম হয়, আমরা সেজন্য কম ফ্লাকচুয়েশন দেখতে পাই। তো এখন ব্যাপার হচ্ছে যদি কারেন্টের ভ্যালুর পরিবর্তনটা অনেক বেশি হয়, যেমন আমরা ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা সহজে বুঝতে পারি কখন, যদি আমরা সকালের একটা সিনারিও দেখি যে সকালের দিকে লাইটের ব্রাইটনেস অনেক বেশি থাকে, আর সন্ধ্যার দিকে যখন লোড অনেক বেশি থাকে তখন দেখা যায় লাইটের ব্রাইটনেস কম থাকে। তখন আমরা বুঝতে পারি আচ্ছা সকালে তো ব্রাইটনেস অনেক বেশি ছিল কিন্তু সন্ধ্যার দিকে ব্রাইটনেস কম, তো ভোল্টেজের যথেষ্ট তারতম্য হয়েছে। তো এটা তো একবারে হয় না, এটা তো অনেক সময় ধরে আস্তে আস্তে করে যেহেতু লোড বাড়ছে তখন এই পরিবর্তনটা হয়েছে। তো যদি এমন হয় যে কারেন্টের ভ্যালুর পরিবর্তনটা খুব বেশি পরিমাণ হচ্ছে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যখন মোটরটা স্টার্ট হচ্ছে তখন কারেন্টের ভ্যালুটা অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তো কারেন্টের ভ্যালু যদি অনেক বেশি পরিবর্তন হয়, ইম্পিডেন্সের মান কম হলেও ভোল্টেজ ড্রপটা সিগনিফিকেন্ট পরিমাণিত হবে, যেহেতু কারেন্ট অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এই যে কারেন্ট বেশি বাড়বে কখন বা কারেন্টের বেশি পরিবর্তন হবে কখন, যদি বড় মেশিন নিয়ে আমরা আলোচনা করি, যে একটা ইন্ডাকশন মোটর যেটার রেটিং হচ্ছে অনেক হাই, অর্থাৎ সেটার ক্যাপাসিটি হচ্ছে অনেক হাই, সেই ধরনের মোটরের ক্ষেত্রে হাই কারেন্ট ড্র করবে, অনেক বেশি হাই কারেন্ট ড্র করবে। তাহলে মনে করো একটা মেশিন নর্মালি যদি আমরা ইন্ডাকশন মোটর একটা চিন্তা করি, সেটা ধরো 10 এম্পিয়ার কারেন্ট ড্র করতেছে। তো 10 এম্পিয়ার কারেন্ট যখন ড্র করতেছে তাহলে তার 5 টাইমস কারেন্ট যদি হয় স্টার্টিং অবস্থায়, তাহলে 50 এম্পিয়ার কারেন্ট ড্র করতেছে। জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি বোঝার জন্য। তাহলে মনে করো 5 টাইমস হচ্ছে 50 এম্পিয়ার সে ড্র করতেছে। কিন্তু আরেকটা বড় ইন্ডাকশন মোটর যেটা মনে করো নর্মালি কারেন্ট ড্র করে হচ্ছে 200 এম্পিয়ার, তাহলে যখন 5 টাইমস কারেন্ট ড্র করবে স্টার্টিং অবস্থায় তাহলে হচ্ছে 1000 এম্পিয়ার, তার মানে অনেক বেশি কারেন্টের ভ্যালু পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে কারেন্টের বেশি ভ্যালু যেহেতু অনেক বেশি পরিবর্তন হবে তাহলে ভোল্টেজ ড্রপে অনেক পরিবর্তন হবে। আর যেহেতু একটা লাইনের সাথে আমরা বিভিন্ন লোডগুলোকে কানেক্ট করি প্যারালালি, তাহলে অন্যান্য যে লোডগুলো কানেক্টেড সেগুলো এফেক্টেড হবে। তাহলে এটা একটা বড় সমস্যা, যে যখন আমরা একটা বড় ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব তখন যেহেতু সেই বড় ইন্ডাকশন মোটরের ইনপুট কারেন্ট অনেক বেশি হয় এবং স্টার্টিং অবস্থায় সেই কারেন্টের ভ্যালুটা যথেষ্ট পরিমাণ পরিবর্তন হয়, তো কাজেই ভোল্টেজ ড্রপের মানটাও যথেষ্ট পরিমাণ হবে। আর ভোল্টেজ ড্রপ যদি সিগনিফিকেন্ট পরিমাণ হয় তাহলে এই ভোল্টেজ ড্রপের কারণে অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলোর অপারেশন হ্যাম্পার হবে। এখন এই প্রবলেম যেটা, এই প্রবলেমটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আবারও বলতেছি, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু একটা ইন্ডাকশন মোটর আমরা জানি যে স্টার্টিং অবস্থায় সে 5 to 7 টাইমস কারেন্ট ড্র করে, এটা একটা সমস্যা, কারণ এই হাই কারেন্ট যখন সে ড্র করবে তখন ভোল্টেজ লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপ বেশি হবে, লাইনে ভোল্টেজ ড্রপ বেশি হলে আমি ভোল্টেজটা কম পাবো অন্যান্য অ্যাপ্লায়েন্সের জন্য। এটা একটা সমস্যা হিসেবে বললাম। তারপর আমি বললাম যে এটা সমস্যা ভালো কথা, কিন্তু কথা হচ্ছে এটা কি খুব বেশি এটা সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট থাকে নাকি থাকে না। তো সেটার ব্যাপারে বললাম যে যদি ছোট মোটর হয় তাহলে সেখানে কারেন্টের পরিবর্তন যেটা হয় ছোট মোটরের ক্ষেত্রে, এই কারেন্টের পরিবর্তনটা খুব মানে 5 to 7 টাইমস কারেন্ট হয়, কিন্তু এই কারেন্টের পরিবর্তনের কারণে যে ভোল্টেজ ড্রপটা হয়, এক্সট্রা যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা খুব বেশি সিগনিফিকেন্ট না, অর্থাৎ আমরা সেটাকে নেগলেক্ট করলেও সমস্যা নাই, কারণ ভোল্টেজের ফ্লাকচুয়েশন সবসময় হচ্ছেই। এখন ছোট মোটরের ক্ষেত্রে কারেন্টের পরিবর্তনের জন্য যে ভোল্টেজের পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা সিগনিফিকেন্ট না, কিন্তু বড় মোটর যেগুলো সেগুলোর ক্ষেত্রে কারেন্টের পরিবর্তনের কারণে লাইন ভোল্টেজের ড্রপের যে পরিবর্তন হয় সেটা সিগনিফিকেন্ট হয়। তো কাজেই এটাকে একটা প্রবলেম হিসেবে আমরা দেখব যখন একটা বড় ইন্ডাকশন মোটর রান করার কথা চিন্তা করব তখন। তো যেহেতু এটা প্রবলেম হিসেবে বলতেছি, আমরা বুঝতে পারতেছি ভোল্টেজ ড্রপ বেশি হবে বলে আমরা ভোল্টেজ কম পাবো, অন্যান্য অ্যাপ্লিকেশনের সমস্যা হবে। তাহলে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করার একটা টেকনিক বের করতে হবে। তো এই প্রবলেম সলভ করার জন্য টেকনিক হিসেবে আমরা কিছু টেকনিক শিখব। তো এই টেকনিকগুলো আবার দুই টাইপের ইন্ডাকশন মোটরের জন্য দুই রকম। যেমন আমরা বলছি যে স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স রোটরের সাথে অ্যাড করার সুযোগ নাই, আর স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরের সাথে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ আছে।
তো যেহেতু স্কুরেল কেস ইন্ডাকশন মোটরে রোটরের সাথে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ নাই, কাজেই আমার যদি ভোল্টেজটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ স্টার্টিং কারেন্টটাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমার একমাত্র উপায় হচ্ছে স্টেটরের সাথে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স বা ট্রান্সফর্মার অ্যাড করার মাধ্যমে এটাকে পরিবর্তন করা। সেটা কিরকম? যেমন মনে করো আমরা একটা সাপ্লাই ভোল্টেজের সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, যেই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে ধরো 10 ওহম। তাহলে সাপ্লাই ভোল্টেজ পুরোটাই তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যাবে। তাহলে এই সাপ্লাই ভোল্টেজের কারণে রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাকে আমি যদি ধরি 2 অ্যাম্পিয়ার, এরপর আমি যদি ওই রেজিস্ট্যান্সের সাথে আরেকটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করি, তাহলে কারেন্টের ভ্যালু কি বাড়বে না কমবে? বাড়বে। কমবে। এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করলে কারেন্টের ভ্যালু কমবে, তাই না? তাহলে আমরা জানি এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে কারেন্টের ভ্যালু কমতেছে কেন? কারণ কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্সটাতে, আর বাকি ভোল্টেজটুকু পাচ্ছে হচ্ছে আমার আগে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা, তাই না? কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্সটাতে যেহেতু সিরিজে কানেক্ট করছি, আর বাকি ভোল্টেজটা পাচ্ছে হচ্ছে অন্য রেজিস্ট্যান্সটা। তাহলে যদি আমি ওই যে অন্য রেজিস্ট্যান্স যেটা অর্থাৎ মেইন যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে যদি আমি বলি যে একটা স্টেটরের মেইন ওয়াইন্ডিং, তাহলে আমি যদি মেইন ওয়াইন্ডিং এ কারেন্ট কমাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে মেইন ওয়াইন্ডিং এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স বা একটা রিঅ্যাক্ট্যান্স অ্যাড করতে হবে। একটা রেজিস্ট্যান্স বা একটা রিঅ্যাক্ট্যান্স যদি আমরা সিরিজে অ্যাড করি মেইন ওয়াইন্ডিং এর সাথে, তাহলে আমরা কারেন্টকে পরিবর্তন করতে পারবো, স্টার্টিং ওয়াইন্ডিং এ কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। তো প্রথমে এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা শো করতেছি। মনে করো এটা একটা ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটর এটা হচ্ছে স্টেটর পার্ট, 3টা ফেজ এখানে 1 2 3 3টা ফেজ স্টেটরের, আর এটা হচ্ছে রোটর পার্টটা। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে স্টেটরের যে ফেজটা, এই ফেজটা সরাসরি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল, সাপ্লাইয়ের সাথে সরাসরি কানেক্টেড হওয়ার কথা, কিন্তু সাপ্লাইয়ের সাথে সরাসরি কানেক্ট করলে আমরা জানলাম যে এখানে স্টার্টিং এর সময় অনেক হাই কারেন্ট ড্র করে। তো এই যে স্টার্টিং এর সময় যে প্রবলেমটা, খেয়াল করো এটা কিন্তু প্রবলেম শুধুমাত্র স্টার্ট হওয়ার সময়, স্টার্ট হয়ে যখন স্পিড আপ হয়ে যাবে তখন আর প্রবলেম নাই, তখন সে হাই কারেন্ট ড্র করে না। তো কাজে আমার সলিউশনটা দরকার হচ্ছে শুধুমাত্র স্টার্ট করার সময়, স্টার্ট হয়ে যাবে তারপর সলিউশনটা দরকার নেই। তো আমরা সেই স্টার্ট হওয়ার সময় কথাই বলতেছি, যখন তাকে স্টার্ট করব তখন একটা এক্সট্রা রেজিস্ট্যান্স যদি অ্যাড করি, তাহলে এই যে লাইন থেকে যে কারেন্টটা আসবে এই ফেজে, তাহলে লাইন থেকে কারেন্টটা ভ্যালুটা কমে যাবে কারণ এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করছি। তাহলে এই কারেন্টটা এখানে কমার কারণে আমরা ওই যে লাইন কারেন্টের কারণে যে বললাম ভোল্টেজ ড্রপ বেশি হবে, সেই প্রবলেমটাকে সলভ করতে পারতেছি। লাইন কারেন্ট কমার কারণে লাইনের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছিল বেশি, সেই প্রবলেমটা সলভ করতে পারবো। কিন্তু টর্ক যেটা, এই যে রোটরটা যে ঘুরবে, তাহলে রোটরের ঘোরার জন্য যে টর্ক, সেই টর্কটা আবার এই কারেন্টের উপর, রোটরের কারেন্টের উপর নির্ভর করে। তো রোটরের কারেন্ট আবার স্টেটর কারেন্টের উপর নির্ভর করে। তাহলে টর্কের উপরে ইফেক্ট পড়ার কথা, কিন্তু টর্কের উপর ইফেক্টটা খুব বেশি হবে না। কারণ হচ্ছে মানে একটা মোটর যখন ঘোরা শুরু করবে তখন তার স্টার্টিং টর্ক হাই কারেন্ট সে ড্র করবে, সে দ্রুত আস্তে আস্তে স্পিড আপ হতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে আমরা কারেন্টটাকে কমাচ্ছি, তার টর্কটা কমবে, কিন্তু টর্ক যে কমবে অর্থাৎ সে স্লোলি স্টার্ট হচ্ছে। স্লোলি স্টার্ট হলে আমার তো সমস্যা নাই, আমার তো মেইনলি যেটা ভোল্টেজ ড্রপের কারণে অন্যান্য লোডগুলো এফেক্টেড হচ্ছিল সেটা ছিল আমার জন্য সমস্যা। তো সেই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা সলিউশন বলতেছি যে স্টেটরের সাথে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি আমরা অ্যাড করি, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মানটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা স্টেটর ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্টের মানটাকে চেঞ্জ করতে পারবো। তো এই টেকনিকটা হচ্ছে কারেন্ট থেকে অর্থাৎ স্টেটরের যে হাই স্টার্টিং কারেন্ট, সেই স্টার্টিং কারেন্ট কন্ট্রোল করার একটা টেকনিক। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল, এই টেকনিকের পেছনে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে কিছু ভোল্টেজ ড্রপ রেজিস্ট্যান্সে হয়ে যাবে, তাহলে স্টেটরের যে ওয়াইন্ডিং, সেই স্টেটরের ওয়াইন্ডিং এ ভোল্টেজ কম পাবে। স্টেটরের ওয়াইন্ডিং এ ভোল্টেজ কম পাবে মানে সেখানে কারেন্ট কম ফ্লো করতেছে। তো এটা হচ্ছে একটা টেকনিক আমাদের প্রবলেমটা সলভ করার জন্য।
কিন্তু এই টেকনিকে যে প্রবলেম সেটা হলো এক্সট্রা একটা অ্যারেঞ্জমেন্ট আমাকে রাখতে হচ্ছে, রেজিস্ট্যান্সের একটা অ্যারেঞ্জমেন্ট আমাকে রাখতে হচ্ছে এক্সট্রা। এটা একটা প্রবলেম যে মোটরের সাথে আমাকে একটা এক্সট্রা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের বক্স কানেক্ট রাখতে হবে, যেটার মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সকে ভেরি করতে পারবো। তাহলে আমরা যে টেকনিকটা কথা বললাম এটার মাধ্যমে প্রবলেম সলভ করা যাবে, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে যেখানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করাটা এটা সমস্যা। স্যার এটা আরেকটা লোড টেকনিক দিলে নিয়ে তো বুঝতে পারবে না মনে হয়, যেহেতু সেটা torque স্লিপিং power- মোটরের ক্ষেত্রে হবে না স্যার এটা? স্লিপ রিং মোটরের ক্ষেত্রে তো যেহেতু আমাদের রোটরের সাথে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ আছে, হ্যাঁ, কাজেই সেটাই। আমার তো এই টেকনিকটা দরকার হবে না। এটা আমরা আলোচনা করব, স্লিপ রিং মোটরের ক্ষেত্রে আলোচনা করব যে রোটরের সাথে রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে আমরা সহজেই সলভ করতে পারি। কিন্তু স্কুয়াল কেস স্কোয়ার কেস মোটরের ক্ষেত্রে তো আমরা তো রোটর রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ পারবো না পাই স্যার। সেজন্য স্টেটরে রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে স্টেটরের সাথে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে অথবা রিঅ্যাক্ট্যান্স যদি অ্যাড করি, এখানে রিঅ্যাক্ট্যান্স অ্যাড করার মাধ্যমেও আমরা স্টেটরের সাপ্লাই ভোল্টেজটা কমাতে পারবো। অথবা একটা টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি ট্রান্সফরমার ইউজ করি, অটো ট্রান্সফরমার, যেখানে এই যে ট্রান্সফরমার ট্যাপ থাকবে, এই ট্যাপ অনুসারে স্টেটরের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। এভাবেও আমরা কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু ও একই প্রবলেম যে এক্সট্রা একটা অটো ট্রান্সফরমার অ্যারেঞ্জমেন্ট এখানে করতে হবে, তাহলে একই প্রবলেম রয়ে গেল। থার্ড যে টেকনিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হয় স্টার ডেল্টা স্টার্টার। স্টার ডেল্টা স্টার্টার, তো এই স্টার ডেল্টা স্টার্টার নামটা আসছে কেন? যখন আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এই যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে যখন রান করব, যখন স্টার্ট করব, স্টার্ট করার সময় স্টেটরের যে তিনটা ফেজ, এই ফেজগুলোকে ওয়াই আকারে কানেক্ট করব, আর যখন স্টার্ট হয়ে যাবে তখন তাকে ওয়াই কানেকশন থেকে খুলে ডেল কানেকশন আকারে কানেক্ট করব স্টেটরের ফেজগুলোকে। এই টেকনিকের মাধ্যমে আমরা যেটা হাই কারেন্টের জন্য যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সলভ করতে পারবো। আর তার পাশাপাশি যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে এখানে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স, এক্সট্রা কোনো রিঅ্যাক্ট্যান্স বা এক্সট্রা কোনো ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার ইউজ করার প্রয়োজন হচ্ছে না এই টেকনিকে। এই জন্যই এই টেকনিকটা হচ্ছে সবচেয়ে বেশি সিম্পল এবং সবচেয়ে বেশি ইউজ করা হয়, এই স্টার ডেল্টা স্টার্টার মেথডটা। তার নামটা আসছে কেন? যখন স্টার্ট হবে তখন সে স্টার হিসেবে কানেক্টেড হবে, যখন সে রান করবে তখন ডেল হিসেবে কানেক্টেড হবে। এভাবে করে আমরা এটাকে রান করতে পারি, স্টার ডেল্টা স্টার্টার। আচ্ছা, এখন এই তিনটা টেকনিক বললাম কিসের জন্য? স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের জন্য। আর আরেকটা টেকনিক হলো স্লিপ রিং মোটরের জন্য। তো আমরা যেহেতু জানি স্লিপ রিং মোটরে রেজিস্ট্যান্স অ্যাড করা যায়, কাজে এটা সহজ টেকনিক, এটা সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি। তো রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে তিনটা মেথড বলতেছি, এই তিনটা মেথডের মাধ্যমে আসলে স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের কি পরিমাণ পরিবর্তন হবে এবং ফুল লোড কারেন্টের তুলনায় স্টার্টিং কারেন্টের কি পরিমাণ পরিবর্তন হবে, এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা যেখানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতেছি বা এক্সট্রা ট্রান্সফরমার অ্যাড করতেছি, অথবা আমরা এটাকে যে স্টার ডেল্টা কানেক্টেড করতেছি, এর মাধ্যমে তাহলে যদি এই সলিউশনগুলো ইউজ না করতাম তাহলে স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের যে এরকম রিলেশন থাকতো, অথবা স্টার্টিং কারেন্ট এবং ফুল লোড কারেন্টের যে রিলেশনটা থাকতো, সেই তুলনায় কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আবারও বলতেছি, আমরা যে প্রবলেমটার কথা বললাম হাই কারেন্টের কারণে, এই প্রবলেমটা মনে করো আমরা সলভ করিনি, তাহলে স্টার্টিং কারেন্ট এবং ফুল লোড কারেন্টের মধ্যে রিলেশনটা কেমন ছিল? তো রিলেশন তো আমরা অলরেডি জানি, আমরা বলছি যে স্টার্টিং কারেন্টটা ফুল লোড কারেন্টে 5 to 7 টাইমস হয়, আর স্টার্টিং টর্কটা ফুল লোড টর্কের 1.5 থেকে 2.5 টাইমস হয়। তাহলে এটা হচ্ছে উইথাউট এনি সলিউশন। তো উইথাউট এনি সলিউশন এটা স্টার্টিং কারেন্ট এবং ফুল লোড কারেন্টের রিলেশন, স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের রিলেশন। আর যখন আমরা কোনো একটা সলিউশন অ্যাপ্লাই করব তখন এই রিলেশনটার পরিবর্তনটা কেমন হবে, কতটুকু পরিমাণ কমবে, এইটা ডিরাইভ করাটাই হচ্ছে আমাদের আজকের এই লেকচারের উদ্দেশ্য। অর্থাৎ আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখব যে কতটুকু পরিবর্তন হয় এই সলিউশনগুলো অ্যাপ্লাই করলে। তার প্রথমে আমাদেরকে জানতে হবে যে যখন কোনো সলিউশন নাই, অর্থাৎ এক্সট্রা কোনো সলিউশন অ্যাড করে নেই, তার মানে কি স্টেটরকে সরাসরি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলাম, তখন আসলে ভোল্টেজ এবং তখন স্টার্টিং কারেন্ট এবং ফুল লোড কারেন্টের মধ্যে রিলেশনটা কেমন, স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশন কেমন, সেটা ডিরাইভ করা। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে দেখো
এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করছি, আর উইদাউট এনি সলিউশন যদি এক্সট্রা হয় তাহলে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তো যখন এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স থাকবে না তখন আমরা এটাকে বলতেছি শর্ট সার্কিট। আমরা এটাকে নামকরণ করব শর্ট সার্কিট, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স নাই এক্সট্রা, সেজন্য এটাকে বলবো এই অবস্থায় যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে শর্ট সার্কিট কারেন্ট বলবো, বোঝানোর জন্য যে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স অথবা ট্রান্সফর্মার কোনো কিছু ইউজ করি নাই। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখন আমাদের আলোচনাটা শুরু করতেছি। তো আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে ডিরেক্ট সুইচিং, অর্থাৎ আমি মোটরকে সরাসরি প্লাগের সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে দেখব মোটরের অপারেশনটা কেমন হয়। তো এটাকে ডিরেক্ট সুইচিং বলা হয় অথবা লাইন স্টার্টিং বলা হয়, অর্থাৎ লাইনের সাথে সরাসরি কানেক্ট করলাম। তো আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ করছি সেখানে আমরা ইকুয়েশন ডিরাইভ করছিলাম পাওয়ার এবং টর্কের মধ্যে রিলেশন, যে পাওয়ার ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু পাওয়ার ডিভাইড বাই হচ্ছে ওমেগা। হ্যাঁ, তো আমরা সেখানে দেখছি যে রোটরের ইনপুট পাওয়ার P2, আমরা যদি রোটরের ইনপুট পাওয়ার P2 কনসিডার করি তখন আমরা স্পিড কনসিডার করি কি সিনক্রোনাস স্পিড, কারণ আমরা কোনো লস কনসিডার করতেছি না এখানে, সেজন্য। আর এখানে যে টর্কটা লিখছে টি, সেটাকে আমরা গ্রস টর্ক হিসেবে লিখছিলাম সেখানে টিজি। তো আমরা দেখছিলাম গ্রস টর্ক টিজি সমান হচ্ছে রোটরের ইনপুট পাওয়ার P2 ডিভাইডেড বাই 2π/ns, এই ইকুয়েশনটা আমরা দেখছিলাম। তো সেখান থেকে লেখা হচ্ছে যে রোটরের ইনপুট পাওয়ার P2 ইকুয়াল টু 2π/ns ইনটু টি। দেখো আমরা যে ইকুয়েশনগুলো এখানে লিখতেছি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে টর্কের সাথে কারেন্টের রিলেশন বের করা, কারণ যেহেতু আমরা বলতেছি স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের কথা, তাহলে এবং এই স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্ক কারেন্টের উপর কিভাবে নির্ভরশীল এই রিলেশনটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যেহেতু স্টার্টিং অবস্থায় স্লিপের মান হচ্ছে 1, কিন্তু রানিং অবস্থায় স্লিপের মান তো 1 না, পরিবর্তন হবে। তো কাজে এখানে স্লিপের সাথেও তার রিলেশনটা দেখতে হবে, টর্কের সাথে স্লিপের সাথে রিলেশন। তো এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে যাচ্ছি। তো আমরা সেজন্য লিখতেছি এখানে যে রোটরের ইনপুট পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু টি, ওমেগা সমান হচ্ছে 2π/ns ইন্টু টি। তাহলে এখানে 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, ns কনস্ট্যান্ট, সিনক্রোনাস স্পিড কনস্ট্যান্ট, তাহলে থাকতেছে কি রোটর ইনপুট P2 ইকুয়াল টু k ইন্টু টি। এরপর আমরা দেখছিলাম রোটরের কপার লসের ইকুয়েশন কি ছিল, s ইন্টু P2, তাহলে s ইন্টু রোটরের ইনপুট P2, তাহলে P2 সমান আমরা পাইছি কি kt, তাহলে এখানে বসানো হয়েছে s ইন্টু kt। আর রোটরের কপার লস হচ্ছে যেহেতু 3 ফেজ ইন্ডাকশন মোটর, তাহলে একটা ফেজের জন্য কপার লস যদি I2 স্কয়ার R2 হয়, তিনটে ফেজের জন্য হচ্ছে 3I2 স্কয়ার R2, এত ইকুয়াল টু s ইন্টু kt। আচ্ছা, তো এখন আমার তো জানা দরকার হচ্ছে প্রপোর্শনাল রিলেশনটা, অর্থাৎ এটা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল কোন প্যারামিটারের সাথে, এটা জানা দরকার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 হচ্ছে কনস্ট্যান্ট, রোটরের রেজিস্ট্যান্স R2 হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে k হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বাকি থাকে কি I2 স্কয়ার থাকে এখানে বাকি, আর এখানে থাকে হচ্ছে s, তাহলে I2 স্কয়ার ডিভাইড বাই s লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি সবগুলো কনস্ট্যান্টকে যদি প্রপোর্শনাল চিহ্ন দিয়ে দিই তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু I2 স্কয়ার ডিভাইড বাই s। তো আমি তো এই রিলেশনটা ডেভেলপ করতে চাচ্ছিলাম যে টর্কের সাথে কারেন্টের সম্পর্ক কি এবং স্লিপের সম্পর্ক কি। তাহলে আমরা লিখতে পারি যে টর্ক ইজ প্রপোর্শনাল টু I2 স্কয়ার ডিভাইড বাই s। এখন এই যে I2, যেটা I2 হচ্ছে রোটরের কারেন্ট, I2 হচ্ছে রোটরের কারেন্ট। তো এই রোটরের কারেন্টের স্টেটর কারেন্টের সাথে নির্ভরশীল, প্রপোর্শনাল। তাহলে আমরা রোটরের কারেন্টকে আমরা রিপ্লেস করতে পারি স্টেটর কারেন্ট দ্বারা। আমরা লিখতে পারি T ইজ প্রপোর্শনাল টু I1 স্কয়ার ডিভাইড বাই s। এটা হচ্ছে টর্কের রিলেশন। টর্কটা কোথায়? রোটরে। তাহলে রোটরে টর্ক কতটুকু হবে সেটা নির্ভর করবে স্টেটরে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে তার উপরে, অর্থাৎ I1 স্কয়ার ডিভাইড বাই স্লিপের ভ্যালু কত, অর্থাৎ রোটরটা এখন কত স্পিডে ঘুরতেছে তার উপরে। স্লিপ মানে হচ্ছে স্পিডের পার্থক্য, যে স্টেটরের ফ্লাক্সের সাথে রোটরের স্পিডের যে পার্থক্য সেটা হচ্ছে স্লিপ। আমরা টর্কের সাথে স্লিপ এবং কারেন্টের রিলেশন পেলাম। এখন আমাকে হিসাব করতে হবে স্টার্টিং টর্কের জন্য এবং ফুল লোড টর্কের জন্য। এটাই আমাদের টার্গেট। স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের তুলনায় কত গুণ হয় সেটা আমরা রিলেশনটা বের করব। তাহলে স্টার্টিং অবস্থায় আমরা জানি স্লিপ হচ্ছে 1, অর্থাৎ পার্থক্য স্পিডের পার্থক্য হচ্ছে সর্বোচ্চ, তার মানে 100%, তার মানে 1। স্টার্টিং অবস্থায় স্লিপ হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি স্টার্টিং টর্ক ইকুয়াল টু প্রপোর্শনাল চিহ্ন যদি তুলে দিই তাহলে হচ্ছে k I1 স্কয়ার ডিভাইড বাই s। তাহলে স্টার্টিং কারেন্টের জন্য আমরা I1 এর জায়গায় লিখতেছি IST, আর স্টার্টিং টর্ক বোঝানোর জন্য
স্লিপ যেহেতু 1 স্টার্টিং অবস্থায়। তো এটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন পেলাম। তারপর এখন আমরা ফুল লোড টর্কের ইকুয়েশনটা দেখতে হবে। তো ফুল লোড টর্কের যে ইকুয়েশন, সেই ফুল লোড টর্কের ইকুয়েশন TF ইকুয়াল টু হচ্ছে K ইনটু IF স্কয়ার ডিভাইড বাই S। কারণ ফুল লোড অবস্থায় স্লিপ তো থাকবে, তো ফুল লোড অবস্থায় স্লিপটাকে আমি বলতেছি SF, ফুল লোড অবস্থায় যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে IF, আর ফুল লোড অবস্থায় যে টর্কটা হবে সেটা হচ্ছে TF। তো TF ইকুয়াল টু K IF স্কয়ার বাই SF। তাহলে আমাদের মূল যে ইকুয়েশন সেটার থেকে আমি স্টার্টিং টর্কের ইকুয়েশন পেলাম, ফুল লোড টর্কের ইকুয়েশন পেলাম। এখন এই দুটোর অনুপাত করতে হবে। আমি দেখতে চাচ্ছি স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের তুলনায় কতটুকু। তাহলে স্টার্টিং টর্ক ডিভাইড বাই ফুল লোড টর্ক ইকুয়াল টু, অনুপাত যদি করি তাহলে আমরা পাবো IST ডিভাইড বাই IF। সলিউশনগুলোর রিলেশনটাকে কম্পেয়ার করব। আমরা কি পেলাম? স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশনটা কি পেলাম? IST বাই IF হোল স্কয়ার ইনটু SF। এখন এই যে IST বাই IF যেটা, এটাকে আমরা A দ্বারা প্রকাশ করতে পারি। A দ্বারা যদি প্রকাশ করি তাহলে লিখবো A স্কয়ার ইনটু SF। তাহলে এই যে রিলেশনটা সেটা হচ্ছে কি পেলাম? A স্কয়ার ইনটু SF। এখন এই রিলেশনের সাথে অন্যান্য সলিউশনের রিলেশনটাকে কম্পেয়ার করব, দেখবো আসলে কতটুকু কমে। তাহলে এখন এই যে স্টার্টিং কারেন্ট যেটা, স্টার্টিং কারেন্টটা উইথাউট এনি সলিউশন যদি হয়, অর্থাৎ এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স কোনো কিছু অ্যাড করি নেই, সেটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট কারেন্ট ISC। তাহলে স্টার্টিং কারেন্টকে আমি নামকরণ করতে পারি ISC, কারণ এখানে উইথাউট এনি সলিউশন আমরা এই কারেন্টটা পাচ্ছি, এটাকে ISC দ্বারা নামকরণ করতেছি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশন। এখন আমরা এই যে বিভিন্ন সময়ে বলছি যে স্টার্টিং কারেন্ট হচ্ছে ফুল লোড কারেন্টের তুলনায় 5 to 7 টাইমস। তাহলে স্টার্টিং কারেন্ট যদি ফুল লোড কারেন্টের তুলনায় 5 to 7 টাইমস হয়, তাহলে স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের তুলনায় কত গুণ, সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি এই ফর্মুলা অনুসারে। তাহলে আমরা বলতে পারি যে স্টার্টিং কারেন্টটা হচ্ছে ফুল লোড কারেন্টের 7 টাইমস যদি হয়, তাহলে স্টার্টিং টর্ক কত গুণ সেটা দেখতে যাচ্ছি। আমি ধরে নিলাম স্টার্টিং কারেন্ট হচ্ছে ফুল লোড কারেন্টের 7 টাইমস। আর যখন সে ফুল লোড অবস্থা চলতেছে তখন তার স্লিপ হচ্ছে 4%, 0.04। তাহলে স্টার্টিং টর্ক বাই ফুল লোড টর্ক, স্টার্টিং টর্ক বাই ফুল লোড টর্ক ইকুয়াল টু, এখানে কারেন্টের মান কত হবে? 7 ইনটু ফুল লোড কারেন্ট। তাহলে ফুল লোড কারেন্ট কাটা গেল, তাহলে থাকবে 7 স্কয়ার। তাহলে 7 স্কয়ার ইনটু স্লিপ হচ্ছে 0.04। তো 0.04 বসালাম, তাহলে আমরা পাচ্ছি 1.96। তার মানে স্টার্টিং কারেন্ট যদি ফুল লোড কারেন্টের 7 টাইমস হয়, স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের দ্বিগুণ আমরা পাচ্ছি, স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের দ্বিগুণ পাচ্ছি। তাহলে আমাদের এই যে রিলেশনটা যেটা পেলাম, এটা হচ্ছে স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশন। এখন আমরা বিভিন্ন সলিউশন করে চিন্তা করবো। একটা সলিউশন হচ্ছে প্রাইমারি রেজিস্টর অ্যাড করে, একটা হচ্ছে অটো ট্রান্সফরমার অ্যাড করে, আর একটা হচ্ছে স্টার ডেল্টা সুইচ ইউজ করে। আচ্ছা, তো এখন প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে প্রাইমারি রেজিস্টর অ্যাড করে। তাহলে প্রাইমারি রেজিস্টরটা কি করলাম আমরা? প্রত্যেকটা ফেজের সাথে একটা করে ভেরিয়েবল রেজিস্টর কানেক্ট করলাম। যে রেজিস্ট্যান্সটাকে আমি ভেরি করলে এখানে স্টেটরে যে ভোল্টেজটা পাচ্ছে সেই ভোল্টেজটা ভেরি করবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি রেজিস্ট্যান্সের মান বাড়াই তাহলে এখানে ভোল্টেজটা কমবে, রেজিস্ট্যান্সের মান কমলে এখানে ভোল্টেজটা বাড়বে। তার মানে এটা এখানে এক্স একটা অনুপাত, অর্থাৎ কতটুকু অনুপাতে আমরা সেটাকে চেঞ্জ করতেছি। আমি কি ভোল্টেজটা আগে যা ছিল তার চেয়ে 50% করতেছি নাকি 20% করতেছি, এটা হচ্ছে আমরা এক্স দ্বারা এখানে বোঝানো হচ্ছে। তো ধরো আমরা যদি মনে করি যেখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি, সাপ্লাই ভোল্টেজ ভি আমরা কমাতে চাচ্ছি 50%, অর্থাৎ স্টেটরে 50% হয়ে যাবে এখন। তার মানে এখানে বাকি 50% এখানে ড্রপ হবে। তো ভোল্টেজ যদি 50% কমে তাহলে কারেন্ট কতটুকু কমবে? ভোল্টেজ যদি 50% কমে তাহলে কারেন্ট কতটুকু কমবে বলো তো? 50% কমবে, কারণ যেটা প্রপোর্শনাল, ভোল্টেজ যত পার্সেন্ট কমবে কারেন্ট ঠিক তত পার্সেন্ট কমবে, তাহলে প্রপোর্শনাল। আর ভোল্টেজ যত পার্সেন্ট কমবে টর্ক কি তত পার্সেন্ট কমবে? স্যার আরো কমবে না, আরো কম কমবে। টর্ক ইজ প্রপোর্শনাল টু কি? ভোল্টেজের সাথে রিলেশন কি? SKS স্যার, হ্যাঁ, SKS স্যার বলে স্যার SKS স্কয়ার এখানে না, Square. ভোল্টেজ তো কমবে। মানে ভোল্টেজের সাথে হচ্ছে স্কয়ারলি প্রপোর্শনাল, তাই না?
তাহলে Yes, sir. টর্ক হচ্ছে ভোল্টেজের সাথে স্কোয়ারলি প্রপোর্শনাল, অর্থাৎ ভোল্টেজ একটু পরিবর্তন হলে টর্কের অনেক পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভোল্টেজের পরিবর্তন যদি এক্স টাইমস হয়, এক্স এর ভ্যালু মনে করো 50% ফর এক্সাম্পল, তাহলে ভোল্টেজের পরিবর্তন যদি এক্স টাইমস হয় তাহলে কারেন্টের পরিবর্তন হবে এক্স টাইমস। কিন্তু এই যে ভোল্টেজের পরিবর্তন এক্স টাইমস হওয়ার কারণে টর্কের পরিবর্তন হবে কত, এক্স স্কোয়ার টাইমস, তাই না? টর্কের পরিবর্তন হবে কত, Yes, এক্স sir. স্কোয়ার টাইমস। তো সেটা এখানে বলতেছে, ধরো আমরা কনসিডার করতেছি এখানে যে ভোল্টেজটাকে কমালাম আমরা 50%, তাই ভোল্টেজ 50% কমার কারণে স্টার্টিং কারেন্ট কমে যাবে 50%, 50% কমলো, এবং এই স্টার্টিং কারেন্ট 50% কমার কারণে টর্ক কমে যাবে কত, 25%। কেন? কারণ 50% মানে কত, 0.5, তাহলে 0.5 কে স্কোয়ার করলে কত হয়, 0.25 হয়, তাহলে টর্ক হচ্ছে 0.25 হয়ে যাবে, অর্থাৎ 25% হয়ে যাবে। তাহলে ভোল্টেজের পরিবর্তন করলাম 50%, কিন্তু টর্কের পরিবর্তন হয়ে গেল 25%। এখন আমরা যদি এটাকে ইকুয়েশন আকারে লিখি, এই যে ভোল্টেজটা এক্স টাইমস কমলো, তাহলে কারেন্টটা কমবে কত, এক্স টাইমস। এখন এক্স টাইমস আইএসসি লিখে হয়েছে কেন? কারণ যখন কোনো এক্সট্রা রেজিস্ট্যান্স ছিল না, তখন যে পরিমাণ কারেন্ট ফ্লো করতো তার এক্স টাইমস এখন কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ যেটাকে আমরা স্টার্টিং কারেন্ট বলতেছি। বুঝতে পারছো? যখন কোনো এক্সট্রা রেজিস্ট্যান্স ছিল না তখন সেই কারেন্টকে আমরা বলছি আইএসসি। এখন এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে এক্স টাইমস পরিবর্তন হয়েছে, এখন কারেন্ট যেটা ফ্লো করবে স্টার্টিং কারেন্ট সেটাও এক্স টাইমস কমে যাবে, 50% হয়ে যাবে। অর্থাৎ যদি আমি এখানে 50% কমাই তাহলে এখানে কারেন্টও 50% হয়ে যাবে আগের তুলনায়। আর টর্কটা হয়ে যাবে কত, এক্স স্কোয়ার টাইমস। তাহলে এখন স্টার্টিং টর্ক যেটা, সেটা আগে যে স্টার্টিং টর্কটা ছিল তার তুলনায় এক্স স্কোয়ার টাইমস হয়ে যাবে। তাহলে আমাকে শুধু জাস্ট এই প্যারামিটারগুলো খেয়াল রাখতে হবে। এরপর ইকুয়েশনটাতে বসাবো, আমরা যে ইকুয়েশন অলরেডি পাইছি, এই প্যারামিটারগুলো যদি আমি বুঝতে পারি তাহলে তো ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো বসাতে হবে, কোনো কমপ্লিকেটেড কোনো ব্যাপার না। এখন আমরা স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে রিলেশনটা দেখতে যাচ্ছি এই সলিউশনের জন্য। তাহলে রিলেশনটা আমরা অলরেডি দেখছিলাম কি, স্টার্টিং কারেন্ট বাই ফুল লোড কারেন্ট স্কোয়ার ইন্টু এসএফ। এখন এখানে স্টার্টিং কারেন্ট আমরা কি পেলাম, যেটা হচ্ছে উইদাউট এনি সলিউশন যা ছিল তার এক্স টাইমস। তাহলে আমরা যদি ইকুয়েশনে সেটা বসাই, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু কি, এই যে বাকি যে ভ্যালুগুলো আইএসসি স্কোয়ার, আইএসসি বাই আইএফ হোল স্কোয়ার ইন্টু এসএফ। তো আইএসসি বাই আইএফ হোল স্কোয়ার এটাকে আমরা তো এ স্কোয়ার বলছি, তার আগের সেকশনে আমরা বলছি যে এটা এ স্কোয়ার, এটা হচ্ছে এসএফ। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার টার্মটা বাদ দিই, তাহলে যে রিলেশনটা এখানে দেখতেছি এ স্কোয়ার ইন্টু এসএফ, এটাতে আমরা দেখছিলাম যখন এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স অ্যাড করা হয় না তার জন্য। এখন এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে আমরা কি দেখতেছি, রিলেশনটা পরিবর্তন কতটুকু, এক্স স্কোয়ার টাইমস হয়েছে। এক্স স্কোয়ার টাইমস মানে কি, এটা যেহেতু একটা ফ্র্যাকশন তার মানে হচ্ছে কমবে, তার মানে স্টার্টিং টর্ক এবং ফুল টর্কের যে রিলেশনটা সেটা ভ্যালুটা এখন কমে যাবে। তাহলে রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে স্টার্টিং টর্ক এবং ফুল টর্কের রিলেশনটা কি পরিমাণ পরিবর্তন হবে, এই ইকুয়েশন থেকে আমরা সেটা সহজে বুঝতে পারতেছি। তো বলা হচ্ছে ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য রেশিও অফ দ্য স্টার্টিং টর্ক টু ফুল লোড টর্ক ইজ এক্স স্কোয়ার অফ দ্যাট অবটেইনড উইথ ডিরেক্ট সুইচিং অর অ্যাক্রস দ্য লাইন স্টার্টিং। অর্থাৎ আমরা যখন ডিরেক্ট সুইচিং করছিলাম তখন যতটুকু টর্ক পাইছি রিলেশনটার, এই রিলেশনের ভ্যালু যত পাইছি এখন তার চেয়ে এক্স স্কোয়ার টাইমস হচ্ছে, সে কথাটা বলতেছে। এবং এই মেথডটা আমরা ইউজ করব কখন, যখন আমরা খুব অনেক বেশি বড় ইন্ডাকশন মোটরের জন্য না, মোটামুটি মিডিয়াম মানের ইন্ডাকশন মোটরের জন্য যদি ইউজ করতে চাই তাহলে আমরা এই মেথড ইউজ করব। দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য স্মুথ স্টার্টিং অফ স্মল মেশিনস অনলি। কারণ যদি বড় মেশিন হয়, সেই বড় মেশিনে অনেক বেশি হাই কারেন্ট ড্র করে, অনেক বেশি হাই কারেন্ট ড্র করলে এখানে অনেক বেশি লস হবে, তাহলে এক্সট্রা অনেক লস এখানে হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা টেকনিক গেল, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে। তাহলে আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল এখানে ভোল্টেজটা কমানো, তো ভোল্টেজটা আমরা কমালাম। তো এই ভোল্টেজ কমানোর টার্গেট থেকে আমরা আরেকটা সলিউশন দেখতে যাচ্ছি, যেই সলিউশনটা হচ্ছে অটো ট্রান্সফরমার ইউজ করার মাধ্যমে। তো আমরা জানি ট্রান্সফরমার যদি ইউজ করি তো ট্রান্সফরমারের প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ পরিবর্তন হবে এবং সেটা নির্ভর করবে ট্রান্সফরমেশন রেশিওর উপরে। তো ট্রান্সফরমেশন রেশিওকে আমরা যদি কে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে ভোল্টেজে কতটুকু পরিবর্তন হবে। তো প্রথমে এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে কোনো এক্সট্রা অটো ট্রান্সফরমার যদি ইউজ না করি তাহলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশন কি হবে,
ফেজ ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজের 1/√3 টাইমস। তার মানে আমরা বলতে পারি যেখানে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ হচ্ছে v/√3। লাইন ভোল্টেজ যেহেতু v, তাহলে ফেজ ভোল্টেজ হবে v/√3। কারণ লাইন ভোল্টেজের তুলনায় ফেজ ভোল্টেজ তো কম হবে, তাই না? তাহলে √3 দ্বারা আমরা ভাগ করতেছি। আর আমরা জানি যে এই অবস্থায়, অর্থাৎ কোনো সলিউশন যদি না থাকে এই অবস্থায়, স্টার্টিং কারেন্টটা ফুল লোড কারেন্টের তুলনায় 5 to 7 টাইমস হবে। তো এখানে ধরে নিলাম যে 5 টাইমস হচ্ছে। এরপর আমরা আলোচনা করতে যাচ্ছি যদি আমরা অটো ট্রান্সফর্মার ইউজ করি, এক্সট্রা একটা অটো ট্রান্সফর্মার যদি ইউজ করি, তখন ভোল্টেজের কি পরিমাণ পরিবর্তন হবে। তো যদি অটো ট্রান্সফর্মার আমরা ইউজ করি তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে, যেহেতু এখানে ট্রান্সফর্মারের ট্যাপের উপর নির্ভর করবে সেকেন্ডারিতে কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে। তাহলে প্রাইমারিতে হচ্ছে যেহেতু এটা ওয়াই কানেক্টেড আছে, তো সেই জন্য v/√3 টাইমস আমরা ভোল্টেজ পাচ্ছি প্রাইমারিতে। আর এই ভোল্টেজটা ট্রান্সফরমেশন রেশিও অনুসারে স্টেটরের ভোল্টেজ, স্টেটরের যে ফেজ সেখানে যাবে। তো স্টেটরের ফেজের ভোল্টেজটা হবে কত, k ইন্টু v/√3। k হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তাহলে আমরা ট্রান্সফরমেশন রেশিও অনুসারে স্টেটরের ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি। এটা গেল ভোল্টেজের কথা। এরপর হচ্ছে কারেন্ট। তাহলে এখন এই ভোল্টেজের কারণে যে কারেন্টটা ফ্লো করবে সেটাকে আমি বলতেছি মনে করো I2। এখন এই I2 যে কারেন্টটা ফ্লো করবে, এটা এবং I1 তো একই হবে না, তাই না? কারণ ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে আমরা জানি যে I2 এবং I1 ইকুয়াল না, এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিওর উপর নির্ভর করবে। তাহলে আমরা যে স্টার্টিং কারেন্টের কথা বলতেছি সেটা হচ্ছে I1। তাহলে I1 এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফুল লোড টর্ক এবং স্টার্টিং টর্কের রিলেশন বের করতে হবে, এবং সেটা রিলেশনটা বের করার জন্য স্টার্টিং কারেন্ট এবং ফুল লোড কারেন্টের মধ্যে রিলেশনটা কি সেটা দেখতে হবে। তো আমরা যেহেতু স্টার্টিং কারেন্টটা বের করতে চাচ্ছি স্টেটর সাইডে, তাহলে আমরা স্টেটর সাইডের কারেন্টটা হবে কি I1 = k × I2। তো এখানে I2 সমান আমরা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা এটা তো বলি নাই, এটা একটু বলিনি। সেটা হচ্ছে যখন মোটরে কোনো এক্সট্রা অটো ট্রান্সফরমার ছিল না তখন স্টেটরের অ্যাপ্লাই ভোল্টেজ হচ্ছে v/√3, তাই না? আর কারেন্ট হচ্ছে 5 × IF। তাহলে আমরা এখানে লিখি ভোল্টেজ হচ্ছে v/√3 আর কারেন্ট হচ্ছে 5 × IF। তো শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে 5 × IF ইকুয়াল টু, এই কারেন্টটা নির্ভর করবে কিছুর উপর, ভোল্টেজ এবং ইম্পিডেন্সের উপরে। ভোল্টেজ হচ্ছে v/√3 ডিভাইড বাই ইম্পিডেন্স হচ্ছে Z। এরপর আমরা যদি অটো ট্রান্সফর্মার হিসাব করি, যে ট্রান্সফরমারের কারণে ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে কত, k, তাহলে কারেন্টের ভ্যালুটা কত হবে এখন আমরা সেটা বের করতে চাচ্ছি। কারেন্টের ভ্যালু মানে কি I2 এর ভ্যালু। যেখানে যে I2, এই I2 ভ্যালুটা কত হবে যখন ভোল্টেজ হচ্ছে k × v/√3। তাহলে কারেন্টের ভ্যালু I = ভোল্টেজ বাই ইম্পিডেন্স। ভোল্টেজ হচ্ছে কি k × v ডিভাইড বাই √3। তো k × v ডিভাইড বাই √3 ডিভাইড বাই ইম্পিডেন্স হচ্ছে কি Z। সেখান থেকে আমরা লিখতে পারি k × v/√3 × Z। তো v/√3 × Z এটা হচ্ছে কি যখন এক্সট্রা কোনো অটো ট্রান্সফরমার ছিল না তার যে কারেন্ট সেটা। তো আমরা লিখতেছি k × ISC। তাহলে এই ইকুয়েশনটা ডিরাইভ করার পর আমরা বলতে পারি যে রোটরের যে কারেন্টটা I2, এই I2 কারেন্টটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিওর উপর নির্ভর করতেছে। ট্রান্সফরমেশন রেশিওর উপর নির্ভর করবে রোটরের কারেন্টটা কত হবে। তো এটা k × ISC যে কথা, ISC সমান আমরা 5 IF লিখছি, অর্থাৎ ফুল লোড কারেন্টে 5 টাইমস, সেটা দ্বারা রিপ্লেস করতে পারি, সমস্যা নেই। সেই রিলেশন থেকে, সেই ইকুয়েশন থেকে এখানে আমরা লিখতেছি এখন আমরা প্রাইমারি কারেন্ট বের করতে চাচ্ছি, অর্থাৎ স্টার্টিং কারেন্ট যেটা লাইন থেকে যেটা ড্র করবে সেটা বের করতে চাচ্ছি। I1 সমান হচ্ছে আমরা k × I2 লিখলাম, I2 সমান আমরা দেখছি k × 5 × IF। হ্যাঁ, তাহলে সেখান থেকে লিখতে পারি k² × 5 × IF। আর 5 × IF যেটা অর্থাৎ ফুল লোড কারেন্টে 5 টাইমস, এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বলতেছি। যখন এক্সট্রা কোনো মেথড ইউজ করা হয় নাই তখন যে কারেন্টটা ছিল সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট যেটা স্টার্টিং ওয়াইন্ডিং এ যে কারেন্টটা হবে
সেটা হবে হচ্ছে শর্ট সার্কিট যে কারেন্টটা ছিল তার কে স্কোয়ার টাইমস, কারেন্টটা এখন হয়ে যাবে কে স্কোয়ার টাইমস, আমি ভোল্টেজের পরিবর্তন করলাম কে টাইমস, কিন্তু কারেন্টটা সেখানে হয়ে গেল শর্ট সার্কিট কারেন্টের তুলনায় কে স্কোয়ার টাইমস। তো আমাদের টার্গেট হচ্ছে ফুল লোড টর্ক এবং স্টার্টিং টর্কের মধ্যে রিলেশনটা ডেভেলপ করা। এখন সেই টার্গেট অনুসারে আমরা যদি বলি যে ডিরেক্ট সুইচিং যখন করব, অর্থাৎ যখন অটো ট্রান্সফরমার নাই, তখন টর্কটা ভোল্টেজের প্রপোর্শনাল, তাহলে T1 ইজ প্রপোর্শনাল টু V বাই রুট 3 হোল স্কোয়ার। আর যখন অটো ট্রান্সফরমার ইউজ করলাম তখন আমরা বলতেছি যে টর্ক T2 যেটা, সেটা ইজ প্রপোর্শনাল টু KB বাই রুট 3 হোল স্কোয়ার, অর্থাৎ ভোল্টেজের স্কোয়ার। যখন অটো ট্রান্সফরমার ছিল না তখন টর্ক হচ্ছে V বাই রুট 3 হোল স্কোয়ার, যখন অটো ট্রান্সফরমার আছে তখন KB বাই রুট 3 হোল স্কোয়ার। কারণ এই দুইটা টর্কের মধ্যে আমরা রিলেশন দেখি T2 বাই T1, তাহলে এখানে KB বাই রুট 3 হোল স্কোয়ার আর V বাই রুট 3 হোল স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকতেছে T2 ইকুয়াল টু K স্কোয়ার ইন্টু T1। এখন এই যে T1 যেটা, এই T1টা হচ্ছে কি যখন ডিরেক্ট সুইচিং করছি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি শর্ট সার্কিট অবস্থায় স্টার্টিং টর্ক। তো সেজন্য এটাকে আমরা TSC দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর এটা হচ্ছে যখন অটো ট্রান্সফরমার সহ আমরা অ্যাড করলাম তখন, তো অটো ট্রান্সফরমার সহ যখন আমরা ভোল্টেজ দিলাম তখন যে টর্ক সেটাকে বলতেছি স্টার্টিং টর্ক, অর্থাৎ TST। তাহলে আমরা লিখতে পারি TST সমান K স্কয়ার ইন্টু TSC। স্টার্টিং টর্ক ইকুয়াল হচ্ছে শর্ট সার্কিট টর্কের K স্কয়ার টাইমস। তো আমাদের স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের যে রিলেশনটা ছিল, স্টার্টিং টর্ক বাই ফুল লোড টর্ক ইকুয়াল টু IST বাই IF হোল স্কয়ার ইন্টু SF, এটা তো আমরা শুরুতে দেখছিলাম রিলেশনটা। তো সেখান থেকে আমরা যদি IST এর ভ্যালু চেঞ্জ করি, IST সমান আমরা দেখলাম কি K ইন্টু ISC, তো সেই ভ্যালুটা যদি আমরা এখানে রিপ্লেস করি, IST সমান K ইন্টু ISC, সেটা যদি রিপ্লেস করি তাহলে আমরা পাচ্ছি K স্কয়ার ইন্টু ISC বাই IF হোল স্কয়ার ইন্টু SF। তো ISC বাই IF হোল স্কয়ার ইন্টু SF এটা তো শুরুতেই দেখছিলাম A স্কয়ার ইন্টু SF। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি অটো ট্রান্সফরমার ইউজ করা হয় তাহলে স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের যে রিলেশনটা সেটা হচ্ছে উইদাউট এনি সলিউশন যে রিলেশন ছিল তার তুলনায় K স্কয়ার টাইমস। তাহলে আমরা দুইটা কম্পেয়ার করলাম, একটা হচ্ছে যখন রেজিস্ট্যান্স অ্যাড করছি তখন পেলাম X স্কয়ার টাইমস, যখন রেজিস্ট্যান্স অ্যাড করছি তখন আমরা পেলাম X স্কয়ার টাইমস হবে আগের তুলনায়। আর যখন অটো ট্রান্সফরমার অ্যাড করলাম তখন অটো ট্রান্সফরমারের যে ট্রান্সফরমেশন রেশিও K, সেই K স্কয়ার টাইমস পাচ্ছি। এটা হলো সেকেন্ডটা। আর থার্ড হচ্ছে যদি আমরা স্টার ডেল্টা মেথড ইউজ করি, স্টার্টার মেথড যদি ইউজ করি, এখন এই যে স্টার্টার মেথড যেটা, এই মেথডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেটরের সাথে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স অ্যাড করা হয় নাই, কোনো রিঅ্যাকট্যান্স বা অটো ট্রান্সফরমার কিছু অ্যাড করা হয় নাই, শুধু স্টেটরের টার্মিনালগুলোকে বাইরে আনা হয়েছে। তো এই টার্মিনালগুলোকে আমরা একবার ওয়াই আকারে কানেক্ট করতে পারবো, আবার ডেল আকারেও কানেক্ট করতে পারবো। আমরা ওয়াই আকারে কানেক্ট করবো কখন আর ডেল আকারে কানেক্ট করবো কখন, সেটা নির্ভর করতেছে আমার টার্গেটটা কি সেটার উপরে। আমরা জানি যদি ওয়াই আকারে কানেক্ট করা হয়, তিনটা ফেজকে যদি ওয়াই আকারে কানেক্ট করা হয় তাহলে ভোল্টেজের মানের পরিবর্তন হয়, অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে মানের পরিবর্তন হয়। তোমরা কি বলতে পারবা এখানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের যে মানটা দেখাচ্ছে সেটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক নাই স্যার ঠিক আছে, রুট রুট 3 হবে। ভেরি গুড। তাহলে আমরা জানি যে ফেজ ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজের রুট 1/√3 টাইমস, তাই না? অর্থাৎ রুট 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে রুট 3টা দেয় নাই। তো যেহেতু এটা তোমরা বলতে পারছো যে ওয়াই কানেকশন যখন হয় তখন ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের তুলনায় কম হয়। আমাদের তো টার্গেটই হচ্ছে যে ফেজ ভোল্টেজ স্টেটরের প্রত্যেকটা ফেজে কম ভোল্টেজ অ্যাপ্লাই করা। কাজে আমরা বুঝতে পারতেছি স্টার্টিং অবস্থায়, অর্থাৎ যখন তাকে স্টার্ট করব তখন তাকে ডেল আকারে কানেক্ট করব। ডেল আকারে কানেক্ট করলে প্রত্যেকটা ফেজ ভোল্টেজ কম পাবে, তাহলে আমার প্রবলেম সলভ। এরপর যখন সে স্পিড আপ হয়ে যাবে, মোটামুটি মনে করো 80%-এর মধ্যে যখন স্পিড আপ হয়ে যাবে তখন আমরা ওয়াই কানেকশন, অর্থাৎ স্টেটরের ফেজগুলোকে যে ওয়াই কানেকশন করছি সেটাকে পরিবর্তন করে ডেল কানেকশন আকারে করব। কারণ আমরা জানি ডেল কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ দুইটা সমান।
লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ দুটো সমান। তো কাজেই আমরা বলতে পারি যে একটা মোটর যখন স্টার্ট করব তখন তাকে ওয়াই আকারে কানেক্ট করব। কাকে ওয়াই আকারে কানেক্ট করবো? কাকে? স্টেটরের যে তিনটা ফেজ, সেই তিনটা ফেজের ওয়াইন্ডিং গুলোকে ওয়াই আকারে কানেক্ট করব। আর যখন সে রান করবে তখন সে ডেল আকারে রান করবে, যেন সাপ্লাই ভোল্টেজ পুরোটাই পাই, প্রত্যেকটা ফেজ যেন সাপ্লাই ভোল্টেজ পুরোটাই পাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। রান করবে। হ্যাঁ বলো। স্যার ওয়াই আকারে যখন কানেক্ট করে তখন মানে এই লাভটা কি স্যার আমাদের? মানে ফেজ ভোল্টেজ তো আসলে কম না এই লাইন ভোল্টেজ চেয়ে, মানে ওইটার বেনিফিটটা কি হয় আসলে মানে ওয়াই আকারে এই যে কানেক্ট? ভোল্টেজ যদি কম হয় তাহলে কি কারেন্ট কম হবে না? ইয়েস স্যার। তো আমার তো সেটাই তো বেনিফিট ছিল, আমি তো সেটাই এতক্ষণ ধরে আলোচনা করলাম। আমাদের টার্গেট হচ্ছে মানে কারেন্টটাকে কম রাখা শুরুতে, স্টার্টিং এর সময়। বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, এখন আমরা এই যে স্টার ডেল্টা কানেকশনটা বোঝার চেষ্টা করব। তো আমরা তো বুঝলাম যে কেন স্টার কানেকশন দিতে হবে, কেন ডেল কানেকশন দিতে হবে। আবারও বলতেছি, যেহেতু স্টার কানেকশন করলে ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের তুলনায় কমে যায় এবং আমার টার্গেট হচ্ছে ভোল্টেজটা কমানো, যেন কারেন্টটা কম হয়। তো সেই জন্য আমরা স্টার্টিং অবস্থায়, অর্থাৎ তাকে জাস্ট স্টার্ট করার জন্য স্টার আকারে কানেক্ট করব, ওয়াই আকারে কানেক্ট করব। এটাকে ওয়াই কানেকশনও বলতে পারি, স্টার কানেকশন বলতে পারি। আর যখন সে স্টার্ট হয়ে যাবে তখন তাকে ডেল কানেকশন আকারে কানেক্ট করব, যেন সে ফুল ভোল্টেজটা পায়। তো এখন এই যে আমরা ওয়াই আকারে বা ডেল আকারে কানেক্ট করতেছি, সেই কানেকশনটা কিভাবে দিব সেটা নিয়ে এখন আলোচনা। তো প্রথম কথা হচ্ছে যে যেহেতু তিনটা ফেজ, তো প্রত্যেকটা ফেজ তো সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকতে হবে, তাই না? তাহলে আমরা দেখি যে এখানে তিনটা ফেজকে একটা এটাকে যদি বলি উপরে ফেজ, এটা হচ্ছে ডান পাশের ফেজ, এটা হচ্ছে বাম পাশের ফেজ। তাহলে উপরে ফেজটা আমরা দেখতে পাচ্ছি একটা ফেজের সাথে কানেক্টেড। এই সুইচ যখন অন থাকবে তখন সে একটা ফেজের সাথে কানেক্টেড, যেখানে নিচের যে লাইনটা সেটার সাথে কানেক্টেড। তারপর ডান পাশের যে ফেজটা, সেটার এক প্রান্ত এই সুইচ হয়ে উপরের লাইনটার সাথে কানেক্টেড। বাম পাশের যে ফেজটা, সেই ফেজের এক প্রান্ত এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে লাইনের সাথে কানেক্টেড। তাহলে তিনটা ফেজ, স্টেটরের যে তিনটা ফেজ, প্রত্যেকটা ফেজ সাপ্লাই ভোল্টেজের লাইনের সাথে, তিনটা লাইনের সাথে কানেক্টেড। এটা ক্লিয়ার আছে তোমাদের? যে প্রত্যেকটা ফেজের একটা করে প্রান্ত প্রত্যেকটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড। তাহলে এটাকে যদি আমরা ফেজ 1 বলি, তাহলে ফেজ 1 লাইন 1 এর সাথে কানেক্টেড। মনে করো এটাকে বলতেছি ফেজ 2, তাহলে ফেজ 2 লাইন 2 এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে মনে করো ফেজ 3 লাইন 3 এর সাথে লাইন 3 এর সাথে কানেক্টেড। তাহলে প্রত্যেকটা ফেজের দুইটা করে প্রান্ত থাকে, একটা করে প্রান্ত আমরা কানেক্ট করলাম, আরো একটা করে প্রান্ত বাকি আছে, এবং ওই একটা করে প্রান্তর উপরে নির্ভর করবে এটা কি ডেল কানেকশন হবে না ওয়াই কানেকশন হবে। তো আমরা তো এই ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে স্টেটরের তিনটা ফেজ, প্রত্যেকটা ফেজ সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, তাই না? এই যে দেখো, এই ফেজটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, এই ফেজটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, এই ফেজটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড, যেটা আমরা এখানে দেখলাম। তাহলে তিনটা ফেজ তিনটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্টেড বোঝা গেল। যদি ওয়াই কানেকশন করতে হয় তাহলে প্রত্যেকটা ফেজের অপর প্রান্তগুলোকে আমরা শর্ট করতে হবে। আর যদি ডেল কানেকশন করতে হয়, তো ডেল কানেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা ফেজের এক প্রান্ত কানেক্টেড, তাই না? কিন্তু ডেল কানেকশন করতে হলে আমরা দেখতে পাচ্ছি একটা ফেজের অপর প্রান্ত আরেকটা ফেজের এক প্রান্তের সাথে যুক্ত হবে, ওই ফেজের অপর প্রান্তটা আরেকটা ফেজের এক প্রান্তের সাথে যুক্ত হবে, এই ফেজের অপর প্রান্তটা আরেকটা ফেজের এক প্রান্তের সাথে যুক্ত হবে। এভাবে করে কানেকশন করলে আমরা ডেল কানেকশন পাবো। তো এখান থেকে ডেল কানেকশন বোঝাটা সহজ, এখান থেকে ওয়াই কানেকশন বোঝাটাও সহজ। এখন এই যে ওয়াই এবং ডেল কানেকশন করার যে টেকনিকটা, সেটাকেই আমরা একটা সহজ মেকানিজম হিসেবে এখানে দেখাচ্ছি। তো প্রথম কাজ কি করলাম, এই যে প্রত্যেকটা ফেজে যে অপর প্রান্তগুলো আছে, এই অপর প্রান্তগুলোকে আমরা এখানে বাইরে নিয়ে আসলাম, এখানে অপর প্রান্তগুলোকে বাইরে নিয়ে আসলাম। তাহলে দেখো কয়টা হলো, 1 2 3। যে ভিতরে যে প্রান্তগুলো সেগুলোকে আমরা মোটরের বাইরে নিয়ে আসলাম তিনটা প্রান্ত আকারে। এখন এই তিনটা প্রান্তকে আমি নিচের যে পয়েন্ট দেখতে পাচ্ছি সেখানে কানেক্ট করতে পারি, অথবা উপরের যে পয়েন্ট সেখানে কানেক্ট করতে পারি সুইচের মাধ্যমে। সুইচ দিয়ে আমি এখানে এই তিনটা পয়েন্টের সাথে লাগাতে পারি, আবার সুইচ দিয়ে উপর তিনটা পয়েন্টের সাথে কানেক্ট করতে পারি। এখন যদি নিচের প্রান্ত পয়েন্টগুলোর সাথে কানেক্ট করি তাহলে কি হচ্ছে, আর উপরের পয়েন্টগুলোর সাথে কানেক্ট করলে কি হচ্ছে, সেটা এখন বোঝার বিষয়। তো সহজে আমরা নিচে কানেকশনটা বুঝতে পারবো, কারণ যেহেতু নিচের কানেকশনগুলো শর্ট করা আছে, তাহলে আমি যদি এই তিনটা প্রান্তকে যদি এই তিনটা প্রান্তের সাথে কানেক্ট করে দিই, তার মানে এই তিনটা প্রান্তগুলো শর্ট হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে ভিতরের যে এখানে যে তিনটা প্রান্ত আছে সেই প্রান্তগুলো শর্ট হয়ে যাওয়া মানে হচ্ছে কি ওয়াই কানেকশন হওয়া। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তো ওয়াই কানেকশন বোঝাটা সহজ। ওয়াই কানেকশন হলো, এখন ডেল কানেকশন করতে হবে। তো ডেল কানেকশনের ক্ষেত্রে আমরা বলছি কি যে একটা ফেজের এক প্রান্ত, অর্থাৎ আমরা যদি এটাকে যদি ইনার সাইড বলি, এটাকে যদি আউটার সাইড বলি, তাহলে একটা ফেজের ইনার সাইড আর একটা ফেজের আউটার সাইডের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে আমরা দেখি কানেক্ট হয়েছে কিনা। মনে করা যে প্রথমে আছে বাম পাশের যে ফেজটা, সেটার জন্য চিন্তা করি। বাম পাশের ফেজের পয়েন্ট হচ্ছে এখানে। এখন আমরা যদি সুইচকে উপরের সাথে কানেক্ট করি, উপরের যে পয়েন্টটা সেটার সাথে যদি কানেক্ট করি, তাহলে এই ফেজটা গিয়ে কানেক্ট হচ্ছে কোথায়? ডান পাশের ফেজটার আউটার সাইডের সাথে। বাম পাশের ফেজের ইনার সাইডটা কানেক্ট হচ্ছে ডান পাশের ফেজের আউটার সাইডের সাথে। এরপর এই যে যেটা ভার্টিক্যাল ফেজ যেটা, সেটা কথা চিন্তা করি। ভার্টিক্যাল ফেজটার ইনার সাইড যেটা, এটা এদিকে আসলো, এসে এই পয়েন্টে উপরের পয়েন্টের সাথে কানেক্টেড হলো। তাহলে ভার্টিক্যাল ফেজটার ইনার সাইডটা কানেক্ট হয়েছে লেফট ফেজের আউটার সাইডের সাথে। তারপরটা আমরা দেখি, তারপরটার অর্থাৎ ডান পাশের যে ফেজটা সেটার ইনার সাইডটা কানেক্ট হচ্ছে যে এদিকে উপরে গিয়ে এখানে, অর্থাৎ ভার্টিক্যাল ফেজটার আউটার সাইডের সাথে। তাহলে প্রত্যেকটা ফেজের ইনার ফেজ আর একটা ফেজের আউটার ফেজের সাথে কানেক্টেড হলো, তার মানে কি ডেল কানেকশন হচ্ছে। এটা তো ডেল কানেকশনের মেকানিজম। তাহলে এভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে ঝামেলাটা খুবই কম, এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স কোনো কিছু দরকার হচ্ছে না। আমরা সিম্পলি এই কানেকশনের মাধ্যমে তাকে স্টার্ট হওয়ার সময় স্টার কানেকশন কানেক্ট করতে পারতেছি, আর যখন সে রান করবে তখন আমরা তাকে ডেলি কানেক্ট করতে পারতেছি। এই কানেকশনের ব্যাপারে কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার স্টার থেকে ডেল্টাতে কতক্ষণ টাইমের পর করতে হবে স্যার, সুইচিং করতে হবে? এটার জন্য হচ্ছে আমরা সাধারণত ম্যানুয়ালি করি না, এটার জন্য সাধারণত অটোমেটিক একটা সিস্টেম মেকানিজম থাকে। তো আমরা যেটা চেষ্টা করব সেটা হলো, মনে করো 70 থেকে 80% স্পিডে যখন পৌঁছাবে, যখন সে 70 থেকে 80% স্পিডে পৌঁছাবে তখন তাকে ডিসকানেক্ট করে দেবো, কারণ খুব দ্রুতই তো স্পিড আপ হয়ে যায়। মোটর স্টার্ট করলে সেটা স্পিড আপ হয়ে যায়, তাই না? তো 70 থেকে 80% স্পিড নির্ভর করে? বুঝি নাই। এটা লোডের উপর নির্ভর করে স্যার নাকি স্যার? লোডের উপর নির্ভর করতে পারে। একটা কথা হচ্ছে যদি উইদাউট লোড হয় তাহলে 70 থেকে 80% স্পিড আমরা যেটা বলতেছি সেটা, আর যদি লোড থাকে তখন সেটা তো ভিন্ন হবে। কিন্তু কথা হচ্ছে তুমি যদি ওইভাবে হিসাব করো যে 70 থেকে 80% স্পিড অফ ফুল লোড স্পিড, অর্থাৎ একটা মোটরের যে রেটেড স্পিড সেটাকে যদি তুমি ধরো তাহলে সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা তোমার লোডেড হোক বা আনলোডেড হোক, কারণ তুমি তো ওই একটা স্পেসিফিক ভ্যালুকে টার্গেট করতেছো। মনে করো ম্যানুফ্যাকচারার বলছে এই মোটরটা 1500 আরপিএম এ ঘুরতে পারবে, এটা হচ্ছে তার ফুল লোড স্পিড। তাহলে এই 1500 এর তুমি 80% কত হয় সেটা হিসাব করতে পারবা। তো 50%, এখন এই 80% যেটা মনে করো 1500 হচ্ছে রেটেড স্পিড, তার 80% তুমি হিসাব করলে তার হচ্ছে 1200 আরপিএম। তাহলে 1200 আরপিএম এ যখন সে পৌঁছাবে তখন সেটাকে তুমি স্টার্ট থেকে ডেলে নিয়ে নিবা, সেভাবে সেট করে রাখছো মনে করো তোমার কন্ট্রোলারের মধ্যে, তাহলে সে সেভাবেই ম্যানেজ করবে জি স্যার, বুঝতে যদি পারছি। ফিক্সড একটা স্পিড আমরা ফলো করি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো। আমাদের স্যার ডেল্টা কানেকশনে স্যার লাইন ভোল্ট আর ফেজ ভোল্টেজ সমান। আমি স্যার সেই জন্য স্যার ওয়াই কানেক্ট করে স্যার আমি ফেজ ভোল্টেজটাকে লাইন ভোল্টেজের √3 কমাই ফেলছি, কিন্তু স্যার আমার ওই ক্ষেত্রে স্যার লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের সমান না ওয়াই কানেক্টে। না 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 না, এটা তুমি তো তাহলে শুধু জাস্ট ভোল্টেজের রিলেশনটা দেখছো আর কারেন্টের রিলেশনটা দেখো নাই। এখন স্যার তুমি ওই তুমি হাই কারেন্ট ফ্লো হলে স্যার আমার মোটরটা ফুরে যাবে না স্যার? আচ্ছা একটু একটু ওয়েট করো, তুমি আসলে কোনটার কথা বলছো আমি একটু খেয়াল করি, তাহলে আমি হয়তো মিক্স করে ফেলছি। তুই আবার বলো তোমার প্রশ্নটা। ওয়াই কানেকশনে স্যার আমার ওয়াই কানেকশনের ক্ষেত্রে স্যার আমার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট তো সমান, কারণ যেহেতু ভোল্টেজ কমে গেছে। এখন স্যার আমার লাইন কারেন্ট বেশি হলে স্যার এই হাই কারেন্টটা ফ্লো হওয়ার কারণে আমার মোটরটা স্যার পুড়ে যাবে না? আমি যেটা বলতে চাইছিলাম কয়েলটা, মোটরের কয়েল। লাইন কারেন্ট আর আমরা তো বলতেছি এখানে যে ফেজ ভোল্টেজ যেটা, হ্যাঁ ফেজ ভোল্টেজটা কমে যাচ্ছে, ফেজ ভোল্টেজ যদি কমে যায় তাহলে কারেন্ট কমে যাচ্ছে না? স্যার আমরা ভোল্টেজের সাথে টর্কের ইকুইভ্যালেন্ট পয়েন্ট স্যার টর্ক প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কয়ার। আমি স্যার ভোল্টেজ কমাই ফেললে আমার টর্কটা কমে যাচ্ছে, কিন্তু স্যার আমার স্যার লাইন ওই ওয়াই কানেকশনে স্যার আমার লাইন কারেন্ট আর ফেজ কারেন্টটা তো সমান, কিন্তু স্যার আমার লাইন কারেন্টটা স্যার অবশ্যই ফেজ কারেন্টের সাথে বেশি যদি ডেল্টা কানেক্ট হয়,
কিন্তু ওয়াই কারেন্টটা স্যার দুটো সমান হলে একটা হাই কারেন্ট স্যার ওই মোটরের কয়েল দিয়ে স্যার ফ্লো হবে না। এটা স্যার তুমি কি স্টার কানেকশন বলতেছো নাকি ডেল কানেকশন বলতেছো, আবার একটু বলো। স্যার আমরা স্যার জি স্যার আমরা স্যার ইনিশিয়াল মোটরটাকে স্যার স্টার কানেক্ট দিয়ে স্যার কানেক্ট করতেছি না, চালু করতেছি হ্যাঁ না। সেটার কথা বলতেছো তো, স্টার কানেকশনের কথা বলতেছো। হ্যাঁ, তো এখন জি বলো স্যার তারপর। স্যার স্টার কানেক্টরে স্যার আমার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট স্যার সমান। সমান, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্যার আমার কয়েল দিয়ে স্যার একটা হাই কারেন্ট ফ্লো হবে না। হাই কারেন্ট কেন হবে? আমরা ভোল্টেজ কমাইলাম না? ভোল্টেজের উপর তো নির্ভর করবে কারেন্ট কতটুকু যাচ্ছে। আমরা তো ভোল্টেজ থেকে V/√3 করে ফেলছি স্টার কানেকশন হওয়ার কারণে। ভোল্টেজ যদি কম হয় তাহলে কারেন্ট কম হবে না? ঠিক কিনা নাকি ঠিক না? স্যার স্যার ভোল্টেজ কমে গেলে কারেন্ট বেড়ে যাবে না স্যার? ভোল্টেজ স্যার কমে আমার কারেন্ট স্যার কেন বাড়ে? স্যার আমার ডেল কানেক্টে স্যার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, শোনো, কিন্তু তুমি স্যার ফেজ একটা কারেন্ট কথা- আর লাইন কারেন্টের √3 1/√3। শোনো, আমি তোমাকে বলছি তুমি ডেল কানেকশন কথাটা পরে আসো, আগে ওয়াই কানেকশন কথাটা বলো। এটা বোঝার পর, কারণ মোটর তো আর ডেল এবং ওয়াই মিলে একসাথে কাজ করবে না, তাই না? যখন সে ওয়াই কাজ করবে তখন সে ওয়াইটাই কানেক্ট করবে, আর যখন ডেল কানেকশনে কাজ করবে তখন সে ডেল কানেকশনে কাজ করবে। তুমি এখন আগে ওয়াই এর কথা বলতেছো, ওয়াই এর কথাটা ক্লিয়ার করো। যখন স্টার্ট হবে তখন আমরা ভোল্টেজ ওয়াই কানেকশন দেওয়ার কারণে ফেজের মধ্যে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করতেছি সেটা ভোল্টেজটা কমে যাচ্ছে। ভোল্টেজ কমলে তুমি বলতেছো কারেন্ট বাড়বে। কারেন্ট কেমনে বাড়ে? ভোল্টেজ কমলে কি কারেন্ট বাড়ে নাকি? ওহমের সূত্র কি শিখছো? আচ্ছা ঠিক আছে স্যার, আমি দুইটা কম্বাইন করে ফেলছি তো স্যার, এই জন্য স্যার। হ্যাঁ, সেটাই তো তোমাকে বললাম, তুমি কম্বাইন করলে তো হবে না, কারণ মোটর তো স্টার্টার দুইটা একসাথে রান করে না। সে যখন স্টার্ট হিসেবে রান করবে তখন স্টার্ট হিসেবে রান করবে, যখন ডেল হিসেবে রান করবে তখন ডেল হিসেবে রান করবে। না স্যার, এখানের মধ্যে স্যার আমরা তো জানি স্যার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান থাকে ওয়াই এর জন্য স্যার। তাহলে তো স্যার আমরা তো ভোল্টেজ কমাইতে পারতেছি, কিন্তু তো আই তো কমা হিসাবে তো আমার যেভাবে শিখছে সেভাবে তো আই তো কমার কোনো সিস্টেম দেখলাম না স্যার এখানে। হ্যাঁ, ভোল্টেজ কমলে ভোল্টেজের উপর তো কারেন্ট নির্ভর করে, তাই না? তুমি কি বলতেছো আমি বুঝলাম না। কারেন্ট কি ভোল্টেজের উপর নির্ভর করে না? স্যার নির্ভর করে, কিন্তু স্যার আমরা তো শিখছিলাম স্যার ইয়াতে ওয়াই কানেকশনে ওই লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। তো সমান আমি কি বলছি? আমি কি বলছি সমান না? সমান তো, ঠিক আছে। তো কারেন্ট কমতেছে, ফেজ কারেন্ট কমতেছে, তার মানে লাইন কারেন্ট কমবে। ফেজের মধ্যে ভোল্টেজ যেহেতু কমছে তাহলে ফেজ কারেন্ট কমবে, তাহলে ফেজ কারেন্ট কমলে লাইন কারেন্টও কমবে। সমান তো, ঠিক আছে, তো সমস্যা তো নাই। জি স্যার এটাই স্যার আসল কথা স্যার। আমার স্যার এবং আমাদের যে ফেজ আমাদের ভোল্টেজ টার্গেট কমে হচ্ছে স্যার, লাইন কারেন্ট কমা। আমার লাইন কারেন্টটা কমবে, আলটিমেটলি ফেজ কারেন্টটা কমে লাইন কারেন্টও কমে যাবে। আলটিমেটলি এটা কম সেটাই তো আমাদের কারেন্ট টার্গেট, তো সেটাই আমরা তো সেটাই করলাম এখানে। জি স্যার আমি স্যার দুইটা কম্বাইন করে ফেলছি স্যার, এই জন্য একটু স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা স্টার ডেল্টা মেথডের হচ্ছে ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। তো এই ইকুয়েশনের মধ্যে এখানে কিছু কথাবার্তার মধ্যে কিছু ভুল আছে, সেই ভুলগুলো তোমরা তো বুঝতে পারতেছো। যেমন তোমরা এখানে দেখছো যে ভোল্টেজ যদি এখানে V/√3 হওয়ার কথা, তাহলে ভোল্টেজ যদি 1/√3 টাইমস কমে তাহলে কারেন্টও 1/√3 টাইমস কমবে, আর টর্ক হচ্ছে 1/3 হয়ে যাবে। তোমরা তো সেটা জানো। তো যেমন এখানে বলছে যে কারেন্টটা হচ্ছে 1/3 হয়ে যাবে, কিন্তু এই যে দেখো, it takes 1/3 as much as starting current, 1/√3 টাইমস না বলে 1/3 বলে ফেলছে, আর টর্ক হচ্ছে 1/3 হবে, সেটা ঠিক আছে। তো এখানে যে কিছু নাম্বারগত ভুল আছে সেগুলো তোমরা বুঝতে পারবে নিজেরাই যদি এটা ক্লিয়ার করে বুঝো। ওয়াই কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে V/√3 হবে, তাহলে ভোল্টেজ যদি 1/√3 টাইমস কমে যায় তাহলে কারেন্টও 1/√3 টাইমস কমবে, আর ভোল্টেজ 1/√3 টাইমস কমলে টর্ক কতটুকু কমবে? 1/√3 হোল স্কোয়ার, তার মানে 1/3, অর্থাৎ 1/3 হয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে টর্ক হয়ে যাবে 1/3, আর ভোল্টেজ 1/√3 টাইমস কমলে কারেন্টও 1/√3 টাইমস কমবে। যেমন এখানে লেখছে, ঠিক আছে, যে ভোল্টেজ কারেন্ট যেটা, এই কারেন্টটা 1/√3 টাইমস হবে, কারেন্টটা হবে 1/√3 টাইমস। আচ্ছা, এখন আমরা যে স্টার্টিং টর্কের কানেকশনের ক্ষেত্রে কি তিনটা ওয়াইকে কি একসাথে করে এগুলোকে শর্ট করে দেওয়া হয়? হ্যাঁ, বুঝি নাই ওগুলো। ডেল কানেকশনের ক্ষেত্রে কি মানে তিনটা ওয়াইকে একসাথে করতেছে যে একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত, এগুলো কি শর্ট করে দেওয়া হয়? শর্ট করে মানে কানেক্ট করে দেওয়া হয়। মনে করো এই যে এখানে আমরা ডান পাশে যদি ফেজটা বলি সেটার ইনার প্রান্তটা কানেক্ট হয়ে যাবে উপরের যে ফেজটা তার আউটার সাইডের সাথে। শর্ট করা মানে হচ্ছে কানেক্ট করা। তুমি যদি বুঝাতে থাকো তাহলে ঠিক আছে। তুমি যদি বলো যে এই শর্ট করা মানে তুমি বোঝাচ্ছ দুইটা প্রান্তকে কানেক্ট করা, তাহলে ঠিক আছে। আর তুমি যদি এটা বুঝাও যে তিনটা প্রান্ত, তিনটা ফেজের একটা করে প্রান্তকে শর্ট করতেছি, তাহলে সেটা ভুল। তুমি কোনটা বলতে যাচ্ছ? না স্যার, আমি এখন বুঝছি আপনার কথাটা। বুঝতে পারছো? আচ্ছা,
জি স্যার। তাহলে স্টার্টিং টর্ক এবং স্টার্টিং কারেন্ট এই দুইটার মধ্যে রিলেশন আমরা তো অলরেডি দেখছি যে টর্ক ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার ডিভাইড বাই এস, যেখানে এস হচ্ছে স্লিপ ইকুয়াল টু 1 যখন স্টার্ট হবে তখন, আর যখন সে ফুল লোডে চলবে তখন ফুল লোড টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এফ স্কোয়ার ডিভাইড বাই এস এফ। তাহলে এখন আমরা জাস্ট আগের মতো ইকুয়েশনটার মধ্যে বসাবো। তো ইকুয়েশনে আমরা স্টার্টিং কারেন্টটা বলতেছি যে শর্ট সার্কিট কারেন্টের তুলনায় 1/√3 টাইমস হবে। তাহলে স্টার্টিং কারেন্ট হচ্ছে আইএসসি ডিভাইড বাই √3। তো এটা এই ইকুয়েশনে বসালাম। তারপর দেখতে পাচ্ছি 1/3 ইন্টু আইএসসি বাই আইএফ হোল স্কয়ার ইন্টু এসএফ। তো আগের মতোই এই টার্মটা হচ্ছে এ স্কয়ার ইন্টু এসএফ, অর্থাৎ যখন কোনো সলিউশন আমরা ইউজ করি নাই তখন স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্কের রিলেশন ছিল এ স্কয়ার ইন্টু এসএফ। এখন আমরা পাচ্ছি এই সলিউশন অ্যাড করার কারণে 1/3 টাইমস, তার মানে টর্কটা 1/3 হয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের স্টার ডেল্টা মেথড ইউজ করার সুবিধা, অর্থাৎ আমরা এখানে যে রিলেশনটা সেটা পাচ্ছি 1/3। তো আমরা যে তিনটা মেথডের কথা বললাম, স্টার ডেল্টা স্টার্টার, তারপর হচ্ছে অটো ট্রান্সফরমার এবং প্রাইমারি রেজিস্ট্যান্স, এই তিনটা মেথডের মধ্যে আমি বলছি যে স্টার ডেল্টা মেথডটা হচ্ছে সবচেয়ে সিম্পল। তোমরা কি এগ্রি করো কিনা? এই মেথডটা কি সবচেয়ে সিম্পল কিনা? জি স্যার, শুধু জি স্যার। জি স্যার। শুধু জাস্ট টার্মিনালগুলোকে কানেকশনের উপর ডিপেন্ড করেই আমরা সলিউশনটা করতে পারতেছি, তাই না? এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে হচ্ছে না, এটা এক্সট্রা অ্যাড করতে গেলে সেটা ঝামেলা আছে, সেটা কিনতে হবে, এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেখানে লস হবে। তো এইসব ঝামেলাগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো যদি স্টার ডেল্টা মেথডটা ইউজ করি। এবং এই মেথডটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড মেথড। তো তোমরা যদি কোথাও কোনো ধরো একটা ইন্ডাস্ট্রিতে ভাইবা দিতে গেছো, সেখানে ওরা যদি স্টার ডেল্টা মেথডটা ইউজ করে থাকে ওদের প্ল্যান্টে, তাহলে অবশ্যই প্রশ্ন করবে যে একটা স্টার ডেল্টা মেথড আমরা কেন ইউজ করি সেটা জিজ্ঞেস করবে, এবং কিভাবে এটা প্রবলেমের সলিউশন দেয় আমাদেরকে, সেটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো কাজে এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে আমাদের স্টার ডেল্টা আকারে কানেকশন করার মূল উদ্দেশ্য হচ্ছে ইনিশিয়ালি একটা মোটর যে অনেক হাই কারেন্ট ড্র করে, এটা প্রবলেম। কেন প্রবলেম? সে যখন অনেক হাই কারেন্ট ড্র করতেছে, সেই কারেন্ট আসতেছে লাইন দিয়ে, তো সেই লাইনের মধ্যে তো ইম্পিডেন্স আছে, তাহলে ইম্পিডেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি ভোল্টেজ পাচ্ছি কম, এবং আমি ভোল্টেজ কম পাওয়ার কারণে অন্যান্য অ্যাপ্লায়েন্স যেগুলো একই সাথে ওই লাইনের সাথে কানেক্টেড তারাও ভোল্টেজ পাবে কম। এখন এই যে কম ভোল্টেজটা পাচ্ছি, এটা তো যদি খুব অল্প পরিবর্তন হয় তাহলে সমস্যা নাই, কিন্তু যখন অনেক বেশি পরিবর্তন হবে তখন সমস্যা। যেমন বড় মোটরের ক্ষেত্রে আমরা বলছি এই পরিবর্তনটা অনেক বেশি হবে, তখন সেটা হচ্ছে সমস্যা। আর ছোট মোটরের ক্ষেত্রে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ ভোল্টেজের ড্রপ যেটা হয় সেটা খুব বেশি পরিবর্তন হয় না। তো সেটা সলিউশনের জন্য আমরা বলছি এটাও বলতে পারি না এই হাই কারেন্টটা ফ্লো হওয়ার কারণে আমার মোটরের কয়েলটাও পুড়ে যেতে পারে। মোটরের কয়েলটা পুড়ে তো যাবে না, কারণ মোটরের কয়েলটা যখন ডিজাইন করতেছি আমরা জানি যে সে এই পরিমাণ কারেন্ট ড্র করবে, সেভাবে ডিজাইন করা হয়তো। আমি যদি ইনসুলেশনটা সেভাবে করে দেই মোটরের যে ওয়াইন্ডিং যেগুলো, তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু তারপরও মনে করো আমি প্রোটেক্ট করলাম মোটরকে, আমি মোটরের ওয়াইন্ডিংকে প্রোটেক্ট করলাম, কিন্তু অন্যান্য অ্যাপ্লায়েন্স গুলো তো ক্ষতি হয়ে যাবে, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পারছো? জি স্যার। মানে মোটরের প্রোটেকশন তো দেওয়া কোনো ব্যাপার না, প্রোটেকশন দেওয়া যাবে, প্রোটেকশন দিলে সেটা মোটর নষ্ট হবে না, কিন্তু সমস্যা হচ্ছে যে অন্যান্য অ্যাপ্লায়েন্স যেগুলো সেগুলোতে সমস্যা। তো সেটা সলিউশন হিসেবে আমরা বলতেছি আমরা যদি ভোল্টেজ কমাতে পারি তাহলে কারেন্ট কমবে। তাহলে আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে দেখলাম যে কিভাবে বা কতটুকু পরিমাণ আমরা টর্ক বা কারেন্টকে কমাতে পারি। তো এগুলো হচ্ছে স্কুরেল কেজ ইন্ডাকশন মোটরের জন্য সলিউশন, এবং আমরা বলছি যে স্কুরেল কেজ ইন্ডাকশন মোটরটাই হচ্ছে কমনলি ইউজ করা হয়। আমরা স্লিপ রিং মোটর ইউজ করে থাকি যখন স্পেসিফিকলি আমাদের এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স অ্যাড করার প্রয়োজন হবে, স্টার্টিং টর্ক বাড়ানোর প্রয়োজন হবে তখন। তো স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রোটরের সাথে রেজিস্ট্যান্স অ্যাড করব, যেটা যেটা স্কুরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে পসিবল ছিল না। তাহলে যেহেতু রোটরের সাথে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ আছে, কাজে আমরা স্টেটরে সাপ্লাই ভোল্টেজ পুরোটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। রোটরে রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে আমরা পরিবর্তন করব, কারণ রোটরে পরিবর্তন হলে যে ক্ষেত্রে স্টেটরে সেটা প্রভাবটা পড়বে। এখন এই ক্ষেত্রে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে টর্ক আমরা পাই কোথায়? রোটরে। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করছি সেখানে
রোটরের সার্কিটে কোনো পরিবর্তন নিয়ে আলোচনা করিনি। এখন আমরা বলতেছি রোটরের সার্কিটে পরিবর্তন। তো এখন রোটরের সার্কিটে যখন পরিবর্তন করব, অর্থাৎ এক্সট্রা যখন রেজিস্ট্যান্স অ্যাড করব, রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে কি হবে? কারেন্ট কমবে, রোটরের কারেন্ট কমলে স্টেটরের কারেন্টও কমবে, যেহেতু এটা একটা ট্রান্সফর্মারের মতো কাজ করে। তাহলে অর্থাৎ রোটরের কারেন্টের ডিমান্ড কম, তাহলে স্টেটরের কারেন্টও কম ড্র করবে। কিন্তু এখানে টর্কের বিষয়ে একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে রোটরের সাথে রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে কারেন্ট কমতেছে, কিন্তু টর্ক বাড়তে পারে। কেন বাড়তে পারে? কারণ রোটরের যে কয়েল সেটা তো হচ্ছে ইন্ডাকটেন্স, তাই না? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হিসেবে আমরা এখানে দেখাচ্ছি। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সাথে যদি আমরা রেজিস্ট্যান্স অ্যাড করি, তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ এই ফেজটা, আমি যদি এই ফেজটার কথা চিন্তা করি, ডান পাশে যে ফেজটা, এই ফেজটার সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে এই ফেজের যে ইন্ডাকটেন্সের যে ভ্যালুটা ছিল, সেই ইন্ডাকটেন্সের ভ্যালুটা কমে যাবে, রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাবে। তো আমরা জানি একটা সার্কিটে ইন্ডাকটেন্সের ভ্যালু যত বেশি হয়, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তত বেশি হয়। ইন্ডাকটেন্সের ভ্যালু যত কম হয়, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তত কম হয়। তাহলে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে এই সার্কিটের ইন্ডাকটেন্সের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পরিমাণ কমে যাচ্ছে। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পরিমাণ যদি কমে যায়, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কমে যাবে। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল কমে যায়, তার মানে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে। তো আমরা তো বলছি যে টর্ক নির্ভর করে রোটরের ভোল্টেজ, রোটরের কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের উপরে। রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে রোটরের কারেন্ট কমতেছে, কিন্তু আবার পাওয়ার ফ্যাক্টর বাড়তেছে। সেই কারণে আলটিমেটলি আমাদের টর্কে খুব একটা বেশি পরিবর্তন হবে না। অর্থাৎ টর্ক খুব বেশি কমে যাবে সেরকম ব্যাপারটা না, টর্ক বরং আরো বাড়তে পারে। ডিপেন্ড করতেছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে কারেন্টের রিডাকশনের তুলনায়, মানে কারেন্টের ভ্যালু কতটুকু কমতেছে সেই তুলনায় পাওয়ার ফ্যাক্টর কতটুকু বাড়তেছে, সেটার উপর নির্ভর করবে আমাদের টর্কটা বাড়বে নাকি কমবে। তাহলে টর্ক শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না, টর্ক রোটরের ভোল্টেজ, রোটরের কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে। এন্ড আমরা যেহেতু রোটরের রেজিস্ট্যান্স অ্যাড করবো, রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে এটা পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার কারণে টর্কটাও ইমপ্রুভ হবে। তো এখানে বাকি অন্যান্য যে আলোচনা, সেটা তো আমরা তো অলরেডি আলোচনা করছি। তো এটাই বলা হচ্ছে এখানে, দেখো, it has been already shown, অর্থাৎ আমরা এটা অলরেডি ডিসকাস করছি, that by increasing the rotor resistance, not only is the rotor current reduced at starting, আমি রোটর রেজিস্ট্যান্স অ্যাড করার মাধ্যমে রোটরের কারেন্ট পরিবর্তন করতেছি এবং তার মাধ্যমে স্টেটরের কারেন্ট পরিবর্তন করতেছি, শুধু তাই না, at the same time the starting torque is also increased due to improvement in power factor। এখানে যেহেতু পাওয়ার ফ্যাক্টরে ইমপ্রুভমেন্ট হবে, সেজন্য স্টার্টিং টর্কটা বৃদ্ধি পাবে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, যেটা স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটরের জন্য প্রযোজ্য না। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে একটা ইন্ডাকশন মোটর রান করতে গেলে প্র্যাকটিক্যাল যে চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য কিছু সলিউশন নিয়ে আমরা আলোচনা করলাম, এবং তার মধ্যে সবচেয়ে সহজ এবং ইফেক্টিভ সলিউশন হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার মেথড। এই মেথডটার মাধ্যমে আমরা সহজেই প্রবলেমটা সলিউশন করতে পারি। তাহলে ইন্ডাকশন মোটর সম্পর্কে আমরা যে টর্ক নিয়ে আলোচনা করছিলাম, স্টার্টিং টর্ক, তারপর হচ্ছে রানিং টর্ক, এবং আমরা বারবার বলছি স্টার্টিং অবস্থায় সে অনেক বেশি হাই কারেন্ট ড্র করে, ফুল লোড কারেন্টের তুলনায় 5 to 7 টাইমস কারেন্ট ড্র করে, এবং সেই কারণে স্টার্টিং টর্কটা ফুল লোড টর্কের তুলনায় 1.5 থেকে 2.5 টাইমস পর্যন্ত হয়। এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করছি, কিন্তু এটাকে প্রবলেম হিসেবে আমরা কনসিডার করিনি। কিন্তু আজকে আমরা শিখলাম যে এটা আসলে একটা প্রবলেম হয়, মানে মোটরের জন্য না, কিন্তু ওই লাইনের সাথে অন্যান্য যে অ্যাপ্লায়েন্স গুলো কানেক্টেড থাকে তাদের জন্য। তো সেই জন্য এই প্রবলেম সলিউশনের একটা টেকনিক আমরা আলোচনা করলাম। এবং আমাদের খেয়াল রাখতে হবে, একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যখন রান করে, তখন তার স্টার্টিং টর্কটা থাকে না, কিন্তু একটু করে ঘুরাইতে পারলে সে ঘুরতে পারে, সেটা আমরা আলোচনা করছি। তাহলে আমরা বলছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তাকে যে হেল্পটা করতে হবে, সেই হেল্পটা হচ্ছে অল্প সময়ের জন্য, শুধু তাকে স্টার্ট করে দেয়া। একইভাবে এই যে স্টার্টার মেথড বলতেছি, অথবা একটা ইন্ডাকশন মোটরের স্টার্টিং টেকনিক যেটা বলতেছি, সেটাও সেম। সে শুধু যখন স্টার্ট হবে তখন হাই কারেন্ট ড্র করে। তো কাজেই এই হাই কারেন্টটাকে কমানোর জন্যই আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে শুধু অল্প সময়ের জন্য। যখনই সে রান করা শুরু করলো, 80% স্পিডে মোটামুটি পৌঁছে গেল,
তখন আমরা সেটাকে ডিসকানেক্ট করে দিতে পারবো, সমস্যা নেই। ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই, কারণ তখন আর সে হাই কারেন্ট ড্র করবে না। তাহলে এই হচ্ছে আমাদের টর্ক রিলেটেড এবং একটা ইন্ডাকশন মোটরকে স্টার্ট করার আলোচনা। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি বলছিলেন মানে থ্রি ফেজের ক্ষেত্রে 3টা কয়েল থাকে, তো 3টা কয়েলের ভিতরে আমরা ওয়াই কানেকশনটা দিয়ে থাকি। এখন একটা কয়েলে 2টা করে প্রান্ত থাকে, এখন 3টা ফেজে মানে 3টা ফেজে কানেকশনটা ওয়াই এর সাথে দিচ্ছি, এখন বাকি 3টা প্রান্ত মানে কোথায় কানেকশন থাকে? এই যে তুমি দেখো বাকি 3টা প্রান্ত আমি বললাম না, শুরুতে বলছিলাম যে 3টা ফেজের 3টা প্রান্ত লাইন, অর্থাৎ আমাদের সাপ্লাই লাইন যেটা, সাপ্লাই ভোল্টেজ লাইন যেটা, সেখানে কানেক্টেড থাকে আর কি। এই দেখো এটা এক প্রান্তটা, এই সুইচ যদি অন থাকে, তাহলে কি হবে, সেই যে নিচের লাইনের সাথে কানেক্টেড, উপরের ফেজটা নিচের লাইনের সাথে কানেক্টেড। তারপর ডান পাশে যে ফেজটা, সে এই সুইচ যদি অন থাকে তাহলে উপরের লাইনের সাথে কানেক্টেড। বাম পাশে যে ফেজটা, সেটা সুইচ যদি অন থাকে মাঝখানের লাইনের সাথে কানেক্টেড। তাহলে প্রত্যেকটা ফেজ এক একটা লাইনের সাথে কানেক্টেড, অপর প্রান্তগুলো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টার টেকনিক। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই আশা করি। তা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের আলোচনা তাহলে এতটুকুই। আগামীকাল তোমাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা, তো আমি তোমাদেরকে ক্লাস টেস্টের টাইম এর বিষয়ে জানাই দিব গুগল ক্লাসরুমে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আলোচনা এখানে শেষ করতে পারি। তোমাদের অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিই। ফার্স্টে হচ্ছে অ্যাটেন্ডেন্স কেউ দিয়ে দিচ্ছ কেন অলরেডি? আমি তো এখনো কল করিনি, একটু ওয়েট করো। আমি অনেক কয়টার দিকে হতে পারে? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা আমরা দিয়ে দিই তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বুঝে নাই। মানে অ্যাটেন্ডেন্সটা আমাদের আলাদাভাবে দেওয়া হয় আর কি, আমরা মেসেজ করে দিই তো, সেজন্য একটু দিয়ে দিলাম। না, কিন্তু আমি তো কল করব, তারপর দিবা। আমাদের আইডিটা কল করা হয় না আর কি স্যার, ওই জন্য। তোমাদের আর এটা হচ্ছে মানে যারা রেগুলার তাদেরকে কল করার পর এরপর বলে যারা ইরেগুলার তাদের সবাই একসাথে দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, তো 41, 42, 43 অলরেডি অ্যাটেন্ডেন্স দিতে দেখতেছি। 44 থেকে কল করতেছি। আমাদের পরীক্ষাটা অনেক কয়টার দিকে হতে পারে? তোমাদের পরীক্ষাটা কালকে এই সেকশনের যে ক্লাসের যে টাইমটা, সেই টাইমটাতে হতে পারে, অর্থাৎ 4:30। স্যার আমাদের ম্যাথ ক্লাস আছে স্যার। রাতে নিলে হয় না? হ্যাঁ স্যার আমাদের ম্যাথ ক্লাস আছে কালকে স্যার। স্যার আমাদের এই ক্লাস টাইমে নিলে ভালো হয় স্যার। বুঝি নাই। আমাদের এই ক্লাসটা নিলে ভালো হতো, ম্যাথ ক্লাস আছে আমাদের স্যার। তোমাদের তো নরমালি তো ম্যাথ ক্লাস তো থাকে না, আবার কালকে স্যার এক্সট্রা ম্যাথ ক্লাস করছে। আজকে একটা স্যার বন্ধ ছিল, কালকে স্যার নিবে স্যার বলছে, মানে কালকে নিবে, আজকে নিয়ে নেই স্যার আমাদের। স্যার আমাদের ক্লাস টেস্টটা স্যার 9টার দিকে নিলে একটু ভালো হতো, সবাই 9টার দিকে নিলে একটু ভালো হতো, সবাই প্রিপারেশন নিয়ে থাকতো স্যার, আমরা সবাই রেডি বুঝে ছিলাম। কোন 9টায়? বুঝে নাই। রাত 9টা নাকি সকাল 9টা? স্যার রাত 9টায়। না, তখন আমার সময় হবে না, দুঃখিত। আমার একটু ব্যস্ততা আছে, সেই কারণে মিটিং আছে একটা আমাদের একটা। তো এটা কালকে তাহলে তোমাদের যেহেতু বললা 4:30টায় ক্লাস আছে, তাহলে এই যে 6টা থেকে নিব আর কি, সন্ধ্যা পর্যন্ত। জি স্যার 6টা থেকে নেন স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার কোন চ্যাপ্টার থেকে নেবেন সিডিটা? হ্যাঁ, বুঝে নাই। সিডিটা কোন চ্যাপ্টার থেকে নেবেন? আমি তো তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম, তোমাদের গত ক্লাসে রিভিউ করছি না, যে 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যা কিছু পড়ানো হয়েছে সেগুলো, আজকের গুলো না। আজকের আলোচনা ছাড়া গত ক্লাসে রিভিউ করছি যা কিছু পড়ানো হয়েছিল সেগুলো থেকে। ঠিক আছে স্যার, আমার একটা কথা ছিল। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে ফেলি, তারপর একটু বলো। হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যাদের